সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1281তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আমিনুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যমজ দুই বোনকে বিয়ে করে এক জিন। দেখেন, জীবনের গল্পের অনুষ্ঠানে আমি এই ধরনের গল্প প্রায় অনেকেই রেকর্ড করেছি, কিন্তু আজকের এই গল্পটা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে এবং একটা মানুষকে দেখার জন্য মনটা বড় হুড়মুড় করছে। আমাদের আজকের গল্পের যিনি ভিকটিম, তার একটা মেয়ে আছে, নাম হচ্ছে নাফিজা। এই ছোট্ট নাফিজাকে দেখার জন্য আমার হৃদয়টা কেন জানি ফেটে যাচ্ছে এবং তার সাথে কিছু সময় কাটাতে চাই। যদি সত্যি রংপুরের আশেপাশে থাকতাম, আমি মেয়েটাকে দেখার জন্য যেতাম। এই ধরনের গল্পগুলো আমি যখন রেকর্ড করি, আপনারা অনেকেই বলেন যে আপন ভাই এটা কীভাবে সম্ভব। যেমন গতকালকে আমি একটা কমেন্ট দেখলাম যে একজনে বলে, ভাই আদৌ কি এটা সম্ভব? দেখেন, আমি আপনাকে কী বলবো ঠিক জানি না। কিছু কিছু গল্প আমি যখন রেকর্ড করি, আমার কাছে মনে হয় যে গল্প আমার মাথার উপর দিয়ে গেল, আমার মাথা টাচ করতে পারিনি, আমার মাথার মধ্যে ঢুকে না যে এইটাও কি সম্ভব। আমরা যারা মুসলিম তারা কোরআনে জিনের উল্লেখ পেয়েছি, জিনের নাম দেখেছি এবং জিন সম্বন্ধে কোরআনের ভিতরে স্পষ্ট আছে। কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে জিন পৃথিবীতে আছে, এটাও সত্য। আর জিন হয়ে থাকে অদৃশ্য। অদৃশ্যকে বিশ্বাস করা সত্যিই বড় কষ্টকর। কিন্তু বিশ্বাস করেন, যারা গল্পগুলো লিখে পাঠায়, আমি অনেকের সাথে ফোনে কথাবার্তা বলি এবং তাদের সাথে কথাবার্তা বলে তাদের কথাবার্তার ধরন দেখলে মনে হয় যে আসলেই তাদের সাথে এরকম কিছু একটা ঘটে গেছে। এই জিনিসগুলো বিশ্বাস করা কষ্টকর, কিন্তু এরপরেও যারা যেভাবে পারেন সেভাবেই গল্প নেবেন। আর আমি চেষ্টা করি প্রায় 90% গল্পের মাঝে, সেটা হোক ভৌতিক, হোক পারিবারিক, হোক প্রেম নিয়ে বা যে কোনো গল্প, আমি 90% গল্পের মধ্যেই চেষ্টা করি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। এই গল্প থেকে যেন এমন কিছু শিক্ষা আপনার জীবনে আসে যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যাই হোক, আমি আজকের গল্পে যে আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আমিনুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে আমিনুল ইসলাম আর তার ছোট্ট মেয়ে নাফিজাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহরের খুব দূরের কোনো এক গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা আরেকটা কাজও করে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্র আমার বাবা বিক্রি করে। জিনিসপত্র বলতে ঠিক এরকম ভ্যান গাড়ি করে আপনার পেঁয়াজ, রসুন, আদা, তেল, চিনি, এটা ওইটা, মানে একটা ভ্যান গাড়িকে লাইক একটা আপনার মার্কেটের মতো করে সাজিয়ে আমার বাবা ওই ভ্যান গাড়িটা নিয়ে বিভিন্ন পাড়ায় গিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র, মুদির মালামাল বিক্রি করে। এবং তার পাশাপাশি আমার আব্বা কৃষিকাজও করে। আমার আব্বার অনেকগুলো জমি জমাও আছে। এই নিয়ে আমার শৈশবের দিনগুলো কাটে। আব্বার ব্যবসা বাণিজ্য এবং তার পাশাপাশি কৃষিকাজ করে মোটামুটি ভালো টাকা পয়সা আমাদের পরিবারের জন্য দিত এবং তাই দিয়ে আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটতে থাকে। কিন্তু দেখা যায় ছোটোবেলা থেকেই না আমি প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমি এতটাই দুষ্ট ছিলাম যে আমার জন্য আমার বাবা মা প্রচুর পরিমাণের মানুষের কাছে ছোট হইতে হইতো। আমি এত বেশি দুষ্টামি করতাম, প্রতিদিন আমার নামে বাড়িতে বিচার আসতো এবং এত দুষ্টামি করতাম যে আমি ছোটোবেলা আমাকে স্কুলে ভর্তি করালে পরে আমি স্কুলের বইপত্র নিয়ে ঠিকই স্কুলের উদ্দেশ্যে বেরোতাম, কিন্তু আমি স্কুলে যেতাম না এবং স্কুলে না গিয়ে আমি বনে বাজারে ঘুরে বেড়াতাম। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমার আব্বা খুবভাবে রেগে গেল এবং রেগে গিয়ে আমার পড়াশোনা বন্ধ করাই দিল। পড়াশোনা বন্ধ করিয়ে দিয়ে আব্বা তখন তার সাথে আমাকে কাজে লাগিয়ে দিল। আর আমার বড় যে 2 ভাই আছে, আমার বড় 2 ভাই খুবই ভালো। আমার আব্বার কথা শোনে, আব্বুর কথা মানে ঠিকমতো পড়াশোনা করে এবং তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে দিনের পথে চলে। কিন্তু আমি নামাজও পড়ি না এবং আপনার খুবভাবে দুষ্টামি করি, যার জন্য খুব ছোট্ট বয়সে বাবা আমাকে কাজে লাগিয়ে দেয়। আমার বাবা তখন ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যাইতো এবং আমি তখন ভ্যান গাড়ির পিছন থেকে ভ্যান গাড়ি ঠেলতাম এবং ভ্যান গাড়ি ঠেলে ঠেলে এই গ্রামে ওই গ্রামে
এখানে ওইখানে বিভিন্ন জায়গায় গিয়ে আমার আব্বার সাথে সবজি বিক্রি করতাম, আপনার বিভিন্ন ধরনের মুদির মাল বিক্রি করতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি প্রায় মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। অনেক বড় যখন আমি হয়ে যাই, আমার বয়স যখন প্রায় 14 থেকে 15 বছরে হয়ে যায়, এরপরে আমার আব্বুর সাথে এই কাজে যেতে চাই না। আমি ছোটোবেলা থেকে নিজের স্কিনের অনেক যত্ন নিতাম, চেহারার অনেক যত্ন নিতাম, যার জন্য আমি আর আব্বুর সাথে এই কাজে চাই না। আমি বলি আমি তোমার সাথে এই কাজ করব না, এই কাজ করলে আমার চেহারা সুন্দর থাকে না, আমার মন খারাপ হয়ে যায়, আমি এই কাজ করব না। এবং অনেকে আমাকে খারাপভাবে দেখে, যার জন্য আমি আর বাবার সাথে এই ধরনের কাজে যেতাম না। এবং এই ধরনের কাজে না গিয়ে আমি তখন আমার এলাকার বিভিন্ন লোকদের সাথে ঘুরতাম ফিরতাম, আমি আর কাজ করতামই না। আমার বড় 2 ভাই, আমার একেবারে বড় যে ভাই আছে উনিও বিয়ে করে, এবং আমার যে ছোট দ্বিতীয় ভাই আছে উনিও বিয়ে করে। এরা দুজনেই বিয়ে করে, দুজনে চাকরি বাকরি করে। তখন আর আমাদের ওই সবজির ব্যবসা বা আপনার বাজার এলাকায় এলাকায় গিয়ে মুদির মাল বিক্রি করে ভ্যানগাড়ি করা, এটা বন্ধ হয়ে যায়। আমি যখন করি না, আমার আব্বার বয়স হয়ে যায়, আব্বা তখন আর একা একা এরকম এলাকায় এলাকায় ঘুরে বেড়ায় না। একটা পর্যায়ে দেখা গেল আমি এরকম মানুষের সাথে মিশতে মিশতে আমাদের এলাকার একজন কবিরাজ আছে, ওনার নাম হচ্ছে হানু কবিরাজ, ওনার নাম হচ্ছে হানিফ কবিরাজ। তো সবাই ওনাকে হানু কবিরাজ বলে ডাকে। তো আমি মাঝে মাঝে ওই হানু কবিরাজের সাথে গিয়ে সময় দিতাম। মানে উনি সবার দৃষ্টিতে উনি একজন বন্ড কবিরাজ। মানে আমাদের এলাকার কোনো লোকজন ওনাকে বিশ্বাস করে না, সবাই বলে উনি বন্ড প্রতারক। কিন্তু বাইরে থেকে অনেক লোক ওনার কাছে আসে, বাইরের অনেক লোকেরা ওনার কাছে আসে এবং ওনাকে সবাই কবিরাজ বলে আখ্যায়িত করে। তা আমি ওই হানু কাকার সাথে আস্তে আস্তে মিশতাম, ওনার সাথে এদিকে ওইদিকে যাইতাম। যেহেতু বেকার মানুষ ছিলাম, আমার এগুলোর প্রতি কোনো বেকার থাকার কারণে যখন যারা পড়াইতাম তার সাথেই মিশতাম, তার সাথে এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম। তো হানু কবিরাজের সাথে একদিন মিশতে মিশতে একদিন বিকালবেলা আসরের নামাজের পরে আমাদের পাড়ার যে মাঠ আছে, বিলের মাঠের ওখানে বসে আছি। হানু কবিরাজ তখন আমার বলে, আচ্ছা আমিনুল, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই আমাকে সত্যি করে উত্তর দিবি? আমি বললাম, দিব না কেন, অবশ্যই দিব, বলেন। উনি আমাকে বলে, আচ্ছা আমি তো একজন কবিরাজ। আমি বললাম, হ্যাঁ। উনি বলে, আমি কবিরাজ পুরো দেশবাসী এলাকাবাসী সবাই জানে, এবং আমার এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে না, সবাই বলে আমি ভুয়া ভণ্ড। আচ্ছা তুই কি আমাকে বিশ্বাস করিস? এমনি আমাকে বলে। আমি তখন বলি, আরে কাকা বাদ দেন তো এইসব কথাবার্তা, আপনি কবিরাজি করে আপনার পেট চালান, এটা আমার বিশ্বাস করতে হবে না হবে এরকম কোনো কথা আছে নাকি? আর আমি বিশ্বাস না করলেও বা কী হয়েছে? আসলে সত্যি কথা বলতে গেলে ওনার ওই কবিরাজিকে আমি নিজেও বিশ্বাস করি না, এবং এরপর উনি আমাকে বলে যে তার মানে তুই আমাকে আমার দিকে তাকিয়ে বল তো, তুই আমাকে বিশ্বাস করিস কিনা, আমি যে একজন কবিরাজ এটা তুই বিশ্বাস করিস কিনা, যে আমার সাথে জিন আছে? আমি তখন বললাম যে কাকা যদি সত্যি কথা বলি আপনি হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু এরপরেও যদি আপনি জিজ্ঞেস করছেন আমি সত্যিটাই বলি, আপনার সাথে যে জিন আছে এটা আমি বিশ্বাস করি না। এইটা আমার কাছে পুরো একটা মিথ্যা এবং গুজব মনে হয় আপনি এসব নিয়ে ভণ্ডামি করে আপনার সংসার চালান। উনি আমাকে বলে, আচ্ছা আমি কিভাবে বললে তুই বিশ্বাস করবি যে আমার সাথে জিন আছে? আমি বললাম, না থাক, আপনি বাদ দেন। এরপর উনি আমাকে বললো, সন্ধ্যা পর্যন্ত ওখানে বসে আছি, মাগরিবের আজান দিল। আজান দেওয়ার পর উনি আমাকে বলে যে চল নামাজ পড়তে যাই। তো নামাজ পড়তে গেলাম, যাতে আমার নামাজ পড়লাম। মাগরিবের নামাজের পর উনি আমাকে বলে যে আমিনুল, তুই যখন বাড়িতে যাবি রাতের বেলায় ঘুমানোর সময় এই দোয়াটা পরে ঘুমাবি। এই কথাটা আমার ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেয়, যে এটা উনি আমাকে শিখায়, মুখস্থ করায়, যে এই দোয়াটা পরে তুই রাতের বেলায় ঘুমাবি, এবং ঘুমানোর সময় তোর ডান পাশে বাম পাশে 2টা ফুঁ দিবি, বুকে একটা ফুঁ দিবি, এরপরে এই দোয়াটা পরে ঘুমাবি। কিন্তু দোয়াটা আমি বলতে চাই না, ছোট্ট একটা দোয়া। তা আমিও ওই দোয়াটা পরে কী করলাম, রাতে খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার আগে এই দোয়াটা পরে আমি ঘুমালাম। কিন্তু ভাই আমার যখন ঘুম আসলো, আমার কাছে মনে হলো যে হঠাৎ করে আসমান থেকে কিছু একটা অদৃশ্য আমার উপর এসে পড়তেছে, এবং যেটা এরকম মনে হলো যে ধরেন আমি একটা খোলা আসমানের নিচে শুয়ে আছি, এবং আসমান থেকে বিশাল আকৃতি দানব আকৃতির একটা মানুষ, যার মুখমণ্ডল এত বড় যে 100টা মানুষ যেরকম, এই মানুষটা একাই সেরকম। এইরকম একটা মানুষ আসমান থেকেই একদম খুবই দ্রুত গতিতে আমার উপরে এসে পড়লো, এবং আমার উপরে পড়ার পরে আমার হাত পাগুলো এমনভাবে ধরে আছে, আমি ডাইনে ফিরতে পারতেছি না, বামে ফিরতে পারতেছি না, মনে হয় যেন আমার নিঃশ্বাসটা এখনই থেমে যাবে, আমি এখনই মারা যাব। আমি তখন পাগলের মতো হয়ে যাই, আমি কী করবো আর বুঝতে পারতেছিলাম না। এবং ওই সময়টাতে সারাটা রাত ওই জিনিসটা আমাকে এরকম করে বিরক্ত করে, আমাকে খুবভাবে জ্বালায়, এবং রাতে আমার যখন ঘুম ভাঙে, সকালে ফজরের আজান দিলে পরে আমার ঘুম ভাঙে। আর আমার যখন ঘুম ভাঙে, আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমার শরীরের বিভিন্ন জায়গায় মানুষ লোহা দিয়ে পিটালে যেরকম কালো 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 স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, এইরকম আমার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে দাগ পড়ে গেছে।
এবং সকালবেলা আমি তখন ফজরের নামাজ এর আজান দিলে আমার ঘুম ভাঙে। আমি ওইখানে প্রায় 1 ঘন্টার মতো বসে থাকি খাটের মধ্যে, আমি শরীর নাড়াইতে পারি না। একটু একটু করে যখন চারদিকে সূর্য ওঠে, আলো ফুটে, আমি তখন আস্তে আস্তে করে এই কবিরাজের বাড়িতে যেতে থাকি, হানু কবিরাজের বাড়িতে। এবং বাড়িতে গিয়েই আমি জানতে পারি উনি নামাজ পড়ে আবার শুইছে। আমি ওনার বউকে দিয়ে ওনাকে ঘুম থেকে ডাকাইলাম, ডাকায় বললাম, আপনি আমার সাথে এটা কী করলেন? উনি আমাকে বলে, কী করলাম? আমি বললাম, কালকে রাতে আমার সাথে এরকম এরকম হয়েছে। উনি আমাকে বলে, এখন বিশ্বাস করোস তো আমার সাথে যে জিন আছে? আমি বললাম, আমার তো অবিশ্বাসের দরকার নেই, আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি আমাকে বিশ্বাস করাইতে গিয়ে আমার শরীরে এই ধরনের দাগগুলো পড়ছে, আমাকে এইভাবে মারছে। ওই তখন তার বউকে বলে যে একটা তেল জাতীয় একটা জিনিস, বলে যে এটা ওরে দাও, আমি নুলরে দাও। এরপরে একটা বোতলে করে তেল জাতীয় কিছু একটা জিনিস ওনার বউ মানে চাচি আমাকে দেয়। আর হানু কবিরাজ আমারে বলে যে তুই এটা বাড়িতে নিয়ে যা এবং বাড়িতে গিয়ে তোর শরীরে মেসেজ কর, দেখবি শরীরে এরকম ডলা দিয়ে দেখবি তোর এই দাগগুলো চলে যাবে। এরপরে আমি আসলাম এবং আসার পরে আমি শরীরের মধ্যে এগুলো মেসেজ করতেছি, দাগগুলো মোটামুটি প্রায় চলে গেছে। এরপরে আমি আর হানু কবিরাজের কাছে ভয়েও যাই না যে আরে শালার গ্রামের সবাই বলে উনি ভণ্ডা, আসলেই তো সে ভণ্ডা না, তার মাঝে তো কিছু একটা আছে। এরকম করে আমি ওনার মাঝে যাই না। না যেতে যেতে একদিন হলো কি, আমরা আমাদের বাড়িতে টিভির মধ্যে একটা মানে সিনেমা দেখেছি। এটা হচ্ছে একটা পরীর একটা পরীর ছবি দেখলাম। এবং ওইটা দেখার পরে আমার পরীর প্রতি কেমন যেন একটা আকর্ষণ জাগলো, যে পরী দেখতে সুন্দর হয় বা পরীর প্রতি একটা ভিতর থেকে একটা পরীর জন্য একটা আকর্ষণ জাগলো। এবার বেশ কিছুদিন পরে আমি তখন হানু কাকার সাথে আবারও বসছি, দেখা করছি। উনি আমারে বলে, তুই তো আর এখন আমার কাছে আসিস না, আমার সাথে কথা বলিস না। আমি বললাম, কাকা কেউ আপনার বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি যে আপনার সাথে কিছু একটা আছে। যদি আপনার সাথে কিছু একটা না থাকতো, আপনি আমার সাথে এরকম ঘটনা ঘটাইতে পারতাম না। আচ্ছা হানু কাকা, একটা কথা জিজ্ঞেস করি, আমরা তো অনেকেই পরীর কথা শুনি, পরীর সম্বন্ধে অনেকের মনে অনেক ধরনের জল্পনা কল্পনা থাকে, আসলে পরী কি? আমি আপনার কাছে একটু জানতে চাই। হানু কাকা আমাকে তখন বললো যে পরী বলতে আসলে কোনো শব্দ নাই। এই পরী কথাটা বিভিন্ন যারা কবিতা লেখে, গল্প লেখে, বিভিন্ন রাইটার কবিদের মুখ থেকে এই পরী শব্দটা এসেছে, কিন্তু পরী বলতে আসলে এই পৃথিবীতে কিছু নাই। তা আমি বলি, তাহলে পরীকে কীভাবে পরী আখ্যায়িত করা হলো, পরী কীভাবে আসলো? উনি বলে যে জিনের যে মেয়ে হয় এবং জিনের মেয়েদেরকে পরী বলে ওরা আখ্যায়িত করে, বিভিন্ন যারা গল্প লেখে, কবিতা লেখে এরা। কিন্তু পরী আসলে ওরকম কিছুই না, জিনের মেয়েদেরকে তারা পরী বলে। আমি তখন বললাম, জিনদের কি পরিবার হয়? উনি বলে হ্যাঁ। আমি বললাম, জিনেরা কি আমাদের মতো বসবাস করে? উনি বলে হ্যাঁ। আমি বললাম, উনি আমাকে বলে যে আমাদের থেকেও জিনেরা অনেক বেশি, পৃথিবীতে আমরা যত মানুষ এবং জিনেদের সংখ্যা তার থেকেও অনেক 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 বেশি। আমি তখন বললাম যে জিনেদের সংখ্যা যদি এত বেশি হয়ে থাকবে, তাহলে আমরা কেন জিনদেরকে দেখতে পাই না? এত ঘন থাকলে তো আমরা ওদেরকে দেখতে পাইতাম। তখন উনি বলে যে না, জিনেরা এমন জায়গায় থাকে যে জায়গাতে মানুষের বসতি কম, মানুষ যেখানে যায় না, মানুষের আস্তানা যেখানে যাতায়াত করে না, ওই জায়গাগুলোতে জিনেরা থাকে। তো আমি বললাম যে তাহলে যে বিভিন্ন মানুষকে জিনে ধরে, আবার অনেক মানুষকে জিনে ধরে আপনার কাছে আসে, আপনি তার চিকিৎসা করেন। উনি আমাকে বলে হ্যাঁ, মাঝে মাঝে কিছু জিনের সাথে মানুষের সাক্ষাৎ হয়ে যায়, এবং সাক্ষাৎ হয়ে বা অনেক মানুষ জিনদের অনেক ক্ষতি করে ফেলে। এবং অনেক সময় দেখা যায় কিছু কবিরাজ আছে যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র করে জিনকে আসমান থেকে নামিয়ে নিয়ে আসে এবং নামিয়ে নিয়ে এসে এই পৃথিবীর মাঝে জিনকে আটকায় রাখে। এই জিনগুলো তাদের রাজ্যে আর ফিরে যেতে পারে না, যার জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন মানুষের সাথে তার দেখা হয়, মানুষ তার অনেক ক্ষতি করে ফেলে, এরা মানুষের ক্ষতি করে। এবং জিনেরা ইচ্ছে করে কখনোই মানুষের ক্ষতি করে না, এরা মানুষদেরকে দেখতে পায় কিন্তু মানুষ এদেরকে দেখতে পায় না। তো জিন জাতি আসলেই ভালো জাতি, এরা মানুষের কোনো ক্ষতি করে না। আমি তখন বললাম যে জিনেরা এগুলো করে বলে, এগুলো বিভিন্ন খারাপ মানুষ, তান্ত্রিকরা, কবিরাজরা জিনদেরকে ডেকে এনে তারপরে মানুষের ক্ষতি করে, জিন ইচ্ছে করে মানুষের ক্ষতি করে না। এই কথাগুলো শুনে শুনে ওনার সাথে তখন আমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এবং সম্পর্ক হওয়ার পরে আমি তখন ওনারে বারবার বলি যে কাকা, আমার একটু পরী দেখতে ইচ্ছে করে, আপনি আমার একটু পরী দেখান না, আমার একটু পরী দেখতে ইচ্ছে করে, আমি একটু পরী দেখব, পরীরা দেখতে অনেক সুন্দর হয় এবং পরীদের অনেক ভালো লাগে, আমি একটু পরী দেখতে চাই, একটু জিনের মেয়েকে দেখতে চাই। এইরকম একটা ইচ্ছা আমার মনে জাগলো। তো উনি আমাকে বলে যে দেখো আমিনুল, এগুলা চিন্তা করাও ভালো না, কোনো পরী কোনো মানুষের সাথে থাকলে তার জীবন নষ্ট হয়, ভালো হয় না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যাতে কখনোই তোমাকে কোনোদিনও ওইরকম জিনের সামনে বা পরীর সামনে না নিয়ে যায়, পরীর সামনে যেন কখনোই না নিয়ে যায়, এগুলো চিন্তা করাও ভালো না। আমি ওনাকে প্রতিদিনই বিরক্ত করতে থাকতাম, ও হানু কাকা, আপনার কাছে অনুরোধ করে বলে আমি একটু জিনকে দেখতে চাই, আপনি একটু আমার জিন দেখার ব্যবস্থা করেন, অথবা জিন না হোক অন্তত পরী দেখবো, পরী দেখার অনেক ইচ্ছা।
এরকম করে প্রায় মাস খানিকের মতো ওনার আবার গরু আছে, গরুর জন্য ঘাস কাইটা দিই, ওনার বাড়িতে কাজ করে দিই, এটা করি ওইটা করি, মানে ওনাকে অনেক সাহায্য করি, শুধুমাত্র আমি একটু পরী দেখবো যাতে আমাকে একটু পরী দেখায়। এমন করতে করতে উনি একদিন আমাকে বললো যে আমিনুল, তুই কি আসলেই পরী দেখতে চাস? আমি বললাম হ্যাঁ, আমি পরী দেখতে চাই। উনি বললে সরাসরি পরী দেখলে তো তুই ভয় পেয়ে যাবি, তুই তো ঠিক থাকতে পারবি না। আমি তখন বলি তাইলে আপনি আমাকে স্বপ্নে দেখান, আমি স্বপ্নে এরকম যেরকম জিন দেখেছি আমি এরকম পরীও দেখতে চাই। উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে স্বপ্নে তোকে পরী দেখাবো। এই বলার পরে উনি আমাকে একদিন কিছু তেল দেয়, কিছু পরানো তেল দেয়, এবং পরানো তেলটা আমার মাথায় এবং কপালে দিয়ে আমাকে রাতের বেলায় ঘুমাতে বলে। আমাকে বলে যে এই তেলটা মাথার মধ্যে আর কপালের মধ্যে দিয়ে তুই রাতের বেলায় ঘুমাবি, এবং রাতে যেটা দেখবি এটা শুধু আমি ছাড়া আর কারো কাছে শেয়ার করবি না, আর কাউকে বলবি না, অন্তত 3 দিন পর্যন্ত এটা কারোর সাথে শেয়ার করবি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এই বলার পরে এরপর আমি মাথার মধ্যে আর আমার এই চুলের মধ্যে আমি তখন এই তেলটা দিয়ে রাতের বেলায় ঘুমাইলাম। আল্লাহর কি হুকুম, আল্লাহর সাক্ষী, আমি যখন রাতের বেলায় ঘুমাই আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আমাদের বাড়ির অনেক পিছনে, মানে আমাদের বাড়ি থেকে অনেক পিছনে একটা জিজির পাড় বলে একটা জায়গা আছে। ওই জিজির পাড়ের মধ্যে অনেক বড় বড় জাম গাছ আছে। আপনারা যারা জাম খান, বড় বড় জাম গাছ, এরকম অনেক বড় বড় জাম গাছ আছে। একটা জাম গাছের নিচে দেখলাম সাদা পোশাক পরিহিত এত সুন্দর একটা মেয়ে বসে আছে, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যার সৌন্দর্য আমাকে পুরো পাগল করে নিল। আমার কাছে মনে হলো তার গায়ের রং, শরীরের রং এতটাই সুন্দর, এতটাই ফর্সা যে তার শরীরের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে। এত সুন্দর, এত রূপসী মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। আমি যতটাই মেয়েটার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, আমি তার কাছে পর্যন্ত যেতে পারি না। তার সীমানার কাছাকাছি গেলে মনে হয় কেউ একজন আমাকে পিছন থেকে টেনে ধরে, আমি মেয়েটার কাছে পর্যন্ত যেতে পারি না। এরকম করে সকাল হয়ে গেল, এবং সকালের পরে আমার ঘুম ভাঙলে পরে আমি তখন হানু কাকার কাছে যাই, গিয়ে বলি কাকা আমি তো এরকম এরকম স্বপ্ন দেখেছি। উনি আমাকে বলে স্বপ্নের কথা কাউকে বলবি না, তবে তোদের ওই বাড়ির পিছনে ওই জিজির পাড়ে জাম গাছের নিচে বেশ কয়েকটা পরী থাকে, ওখানে কয়েকটা পরী থাকে, এবং ওখান থেকে একটা পরীকে তুই স্বপ্নে দেখেছিস। আমি বললাম যে কাকা আমার না পরীকে বিয়ে করতে ইচ্ছে করে, এরকম করেই বলি। উনি আমাকে বলে আমিনুল অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এগুলো বাদ দে, মানুষ কখনো জিনকে বিয়ে করতে পারে না। আমি বললাম কাকা আমি এই পরীটাকে বিয়ে করবো। উনি বলে তোর পুরো জীবন নষ্ট করে দিবে, এরকম চিন্তাও করিস না। এবং আমি যখন পরীকে বিয়ে করতে চাইলাম এরপর থেকে উনি আর আমার সাথে কথাই বলে না। আমি যতই ওনার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, ওনার সাথে মিশার জন্য চেষ্টা করি, ওনার বাড়ির ত্রিসীমানায় গেলে উনি আমাকে বের করে দেয়। ওনার বাড়ির মধ্যে গেলে উনি আমাকে বলে তুই বেরিয়ে যা, তুই আমার বাড়ির মধ্যে আসবি না, আমি তোর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। উনি আমাকে একটা রকম অবহেলা করতে শুরু করে। যতই ওনার কাছে যাই, ওনার সাথে মিশার জন্য চেষ্টা করি, কথা বলার জন্য চেষ্টা করি, এবং এই জিনিসগুলো নিয়ে ওনার সাথে আলোচনা করি, উনি আমাকে বারবার শুধু দূরে ঠেলে দেয়। এই বিষয় নিয়ে আমার সাথে উনি কোনো রকমের কোনো কথা বলতে চায় না, কোনো কথা বলতে চায় না, ওনার কাছে যেতে দেয় না। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমিও ওনার কাছে যেতেই পারি না। এরপরে আমাদের গ্রামের আশেপাশে আমার অনেক বন্ধুবান্ধব থাকে, এদের সাথে বিষয়টা শেয়ার করি, সবাইরে বলি যে আমি হানু কবিরাজের কাছে গেছিলাম, উনি আমাকে এরকম এরকম পরী স্বপ্নে দেখাইছে, আমার না পরীরই বিয়ে করতে ইচ্ছে হয়। আমি আমার আব্বা আম্মারেও বলি যে আমি যদি জীবনে বিয়ে করি তাহলে আমি একটা পরীকে বিয়ে করবো, আমি কোনো মানুষকে বিয়ে করব না, আমার স্বপ্ন একটা পরী আমার বউ হবে। আমার আব্বা আম্মা এগুলো শুই না হাসতো, মানে তারা দুষ্টমি করতো। আমার ভাইরা বিয়ে করছে, আমার ভাইয়ের বউয়েরা আছে, আমার ভাবিরা আছে, ওনারাও এটা নিয়ে আমার সাথে অনেক দুষ্টমি শয়তানি করতো। এমন করতে করতে আমাদের বাড়িতে আমার এক দাদা আছে, মানে বয়স্ক দাদার একদিন বলতেছে দাদা আমি তো পরীরে বিয়ে করব, পরীরে কেমনে পাবো? দাদা আমার তখন বলে পরীরে যদি তোর কাছে আনতে হয় তাহলে তোর বাঁশি বাজানো শিখতে হবে, যে মধুর বাঁশি বাজাইতে পারে। দাদা সম্ভবত দুষ্টমির চলে বা হাসির চলে কথাটা বলে, যে ভালো বাঁশি বাজাইতে পারে, যে ভালো বাঁশি বাজায় পরী তার কাছে আসে। তুই যদি ভালো বাঁশি বাজাইতে পারিস তাহলে পরী তোর কাছে আসবে। ওনার এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হলো আসলেই তো ঠিক। আমি অনেক গল্পতে শুনেছি বা অনেক মানুষের কাছে শুনেছি, অনেক মানে যখন রাতের বেলায় বাঁশি বাজানো হয় পরীরা বাঁশির সুর শুনে আসমান থেকে নেমে আসে, এবং ওই বংশী বাদককে পরীরা ভালোবেসে তাকে বিয়ে করে পরীরা তাদের রাজ্যে ওই বংশী বাদক মানে বাঁশিওয়ালাকে নিয়ে যায়। আমি তাহলে বাঁশি বাজানো শিখবো, মানে পরীকে পাওয়ার জন্য আমাকে বাঁশি বাজানো শিখতে হবে। আমি তখন আমাদের এলাকা থেকে মোটামুটি অনেক দূরের এক হিন্দু দাদার সহযোগিতা নিলাম। দাদারে বললাম যে দাদা আপনি আমার বাঁশি বাজানো শিখান। উনি বিভিন্ন অনুষ্ঠানে, ওদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বিশেষ করে ওখানে উনি গিয়ে বাঁশি বাজাইতো, এবং খুবই নামকরা একজন ভালো মানের বংশী বাদক উনি ছিলেন। তো ওনার কাছে যাই এবং ওনার কাছে গিয়ে আমি প্রতিদিন বাঁশি বাজানো শিখি। আমার বাবা মা, আমার ভাই বোন যারাই আছে এরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, আমার ভাবিরাও হাসাহাসি করে।
যে আমিনুল পাগল হয়ে গেছে, আমিনুলের মাথায় সমস্যা দেখা দিছে, আমিনুল আর ভালো নাই, এই নিয়ে সবাই কথাবার্তা বলে। আমি তখন এই হিন্দু দাদার কাছে বাঁশি বাজানো শিখি। পরিপূর্ণভাবে যখন আমি বাঁশি বাজানো শিখে যাই এবং বাঁশি বাজানো শেখার পরে আমি তখন মাঝে মাঝে দিনের বেলায় বাঁশি বাজাতাম, দুপুরবেলা বাঁশি বাজাইতাম। এইরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার মনে হলো, আরে ওই আমাদের না হানু কাকা বলছিল যে আমাদের বাড়ির পিছনে যে জিজির পাড় আছে, মানে যে জিজির পাড় আছে, ওই জিজির পাড়ে আপনার জাম গাছের নিচে পরীরা বসে থাকে, আমি তাহলে ওখানে গিয়ে বাঁশি বাজাবো। এইরকম পরিকল্পনা করে আমি তখন করি কি, দিনের বেলায়, দুপুরবেলায় বা বিকেল বেলায় ওই জায়গাটাতে মানুষের যাতায়াত কম, আমাদের এলাকার মানুষজন ওই জায়গাটায় যায় না, মানে জায়গাটা একটু ব্যাকওয়ার্ড একটা জায়গায় পড়ছে, কেউ ওই দিকে যায় না, একদম নিরিবিলি একটা জায়গা। আমি তখন করলাম কি, দুপুরবেলা আর বিকেলবেলা ওই জায়গাটায় গিয়ে বাঁশি বাজাইতাম, ওই জায়গাটায় গিয়ে বাঁশিতে ফু দিতাম, বাঁশি বাজাইতাম, কিন্তু আমি কোনো জিন বা পরি কোনো কিছুই দেখতে পাই নাই। এরকম করতে 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 একটা সময় আমি চিন্তা করলাম যে আমি তো স্বপ্নটা রাতের বেলায় দেখেছি, তাহলে আমি রাতের বেলায় বাঁশি বাজাবো। এই বলে রাত 10টা-11টা বাজে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে যেত, পরিবেশ সব শান্ত হয়ে যেত, এরপরে আমি ওই জিজির পাড়ে গিয়ে বাঁশিতে ফু দিতাম। আমার মধুর বাঁশির শব্দ বাতাসের সুরে সুরে, বাতাসের সাথে বেশি বেশি গ্রামের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দিত, আর গ্রামের মানুষরাও শান্তিতে নিবৃতে ঘুমিয়ে যেত। এমন করতে করতে আমার মা বাবা তখন বিষয়টা বুঝে যায়। আমার আব্বা মা দুজনেই আমাকে বাধা দেয়, এরা দুজনেই বলে যে আমিনুল, তুই কিন্তু অতিরিক্ত পাগলামি করতেছিস, এটা কিন্তু ভালো না, জিজির পাড়ের ওই জায়গাটা খুবই খারাপ, ওখানে গিয়ে বাঁশি বাজানো ঠিক না, তুই বাঁশি বাজানো বন্ধ কর, ওখানে যাবি না এবং ওখানে গিয়ে বাঁশি বাজাবি না। আমার আব্বা আম্মা যতই আমাকে মানা করে, আমি তাদের কোনো মানাই শুনি না, তাদের কোনো নিষেধই আমি মানি না, এবং নিষেধ না মেনে আমি তখন ওই জায়গায় যাইতাম এবং জিজির পাড়ের ওখানে আমি প্রতিনিয়তই বাঁশি বাজাতাম। জিজির পাড়ে যাইতাম, ওখানে বাঁশি বাজাইতাম, এবং এই রকম করতে 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 মানে আমার অবস্থা তখন এরকম হয়ে গেছে যে প্রতি রাতে আমি ওই জিজির পাড়ে যাব, ওখানে বাঁশি বাজাবো। কারো নিষেধ, কারো মানা, আমি এগুলো কিছুই মানি না। এরকম করতে করতে প্রথম যেদিন আমার সাথে কিছু একটা ঘটলো, সেদিনকার ঘটনাটা আমি একটু বলি। একদিন রাতে আমি বাঁশি বাজাচ্ছি এবং বাঁশি বাজাতে বাজাতে আমি হঠাৎ দেখতে পাই আমার সামনে একটা বড় সাপ চলে আসে, অনেক বড় আকারের একটা সাপ, এবং সাপটা ওরকম ফোনা ধরে থাকে, ফেনা ধরে আমার সামনে আছে। এবং ওই সাপটা দেখার পরে আমি বাঁশি বাজানো বন্ধ করতেছি না, মানে বাঁশি বাজাইতেছি বাজাইতেছি বাজাইতেছি। আমি শুনেছিলাম যে জিন বা পরীরা যদি বাঁশি বাজানো অবস্থায় চলে আসে আর ওই লোক যদি বাঁশি বাজাই দিয়ে থাকে, তাহলে জিনেরা বা পরীরা তারা মারে না, মানে আজান পর্যন্ত বাঁশি বাজাইলে তারা মারবে না, আর যদি বাঁশি বাজানো বন্ধ করে দেয় তাহলে তারা মেরে ফেলবে। এরকম গ্রামের মানুষের মুখে এরকম অনেক কথা শুনেছি। এবং এইটা শোনার পরে আমি যখন দেখলাম যে ওই রকম একটা ভয়ঙ্কর আকৃতির সাপ, এবং সাপটাকে দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো সাপ না, এটা অবশ্যই কোনো জিন বা কোনো পরী, এরকম মানে রূপে আমার সামনে আসছে, আর আমি বাঁশি বাজাইতেছি বাজাইতেছি বাজাইতেছি, আমি বাঁশি বাজানো আর বন্ধ করি না। এবং এরকম করে বাঁশি বাজাইতে বাজাইতে একটা সময় ফজরে আজান দিয়ে দেয়, এবং সত্যি ফজরে আজান দেওয়ার পরে আমি সে জায়গায় ঢুলে পড়ে যাই, মানে ওখানে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং সকালবেলা আমার আব্বা আম্মা আমাকে ওখান থেকে নিয়ে আসে, এবং আসার পরে আমার যত বাঁশি ছিল ঘরে, আমার সব বাঁশিগুলো ভেঙে ফেলে, এবং আমাকে আর বাঁশি বাজাইতে দেয় না। কিন্তু আমার ভিতরে বারবার একটা জিনিস জাগতেছে, তাহলে এই জিনিসটা কী ছিল যেটা আমার সামনে এসেছে সাপের রূপে, এটা কী ছিল? তখন আমার কাছে মনে হলো যে না, আমি মনে হয় পরীর কাছাকাছি পৌঁছাই গেছি, আমি পরীকে মনে হয় পেয়ে যাব। এইরকম পরিকল্পনা করে আমি আবারও বাঁশি কিনি। আমার আব্বা আম্মা যখন আমার বাঁশি ভেঙে দেয়, আমি আবারও বাঁশি কিনি, এবং বাঁশি কেনার পরে আবারও দিনের বেলায় বাজাই। বাবা মা আমাকে প্রচুর বকাবাদ্য করে, অনেক গালাগালি করে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে পর্যন্ত বলে, আমি যাতে বাড়িতে না থাকি। এরপরও রাতের বেলায় আমি ওখানে গিয়ে মাঝে মাঝে আবারও বাঁশি বাজাইতাম। যেদিনে যাইতাম ওই দিন আমার আব্বা আম্মা যাইতো, আমার ওইখান থেকে ধরে নিয়ে আসতো, মানে বাজাইতে দিত না, আব্বা আম্মা যাইতো ওইখান থেকে ধরে নিয়ে আসতো। রাতের বেলায় যে বাঁশি তো এরকম না যে আমি বাজাইলাম শুধুমাত্র জিনেরা শুনলো, আমার পরিবার শুনলো না, তা না, বাঁশিতে ফু দিলেই আমার ওইখান থেকে ধরে নিয়ে আসে, আমাকে ওখান থেকে ধরে নিয়ে আসে। এবং এরপরেও আমার সবগুলো বাঁশি আমার পরিবার ভেঙে ফেলে, সবগুলো বাঁশি আমার মানে ভাইয়েরা সবাই আমার বাঁশিগুলো ভেঙে ফেলে, আমাকে একেবারে বাঁশি বাজাইতে দেয় না। এবং এই অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ করে আমার একটা মানে খালাতো ভাই, আমার দুঃসম্পর্কে না, মানে অনেক দূরের একটা খালাতো ভাই, আমার মায়ের আপনই মানে বোনের ছেলে, কিন্তু আমার ওই খালাকে রংপুর থেকে অনেক দূরে একটা জায়গায় বিয়ে দেয়। মানে এই জায়গাটা হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি, নেত্রকোনার ওইদিকে।
তো ওই সাইডে হচ্ছে আমার মানে ইয়েকে বিয়ে দেয়, আমার খালারে বিয়ে দেয়। তো আমরা কখনো খালার বাড়িতে যাই নাই, এবং শুনতাম খালার বাড়ি অনেক সুন্দর, খালার বাড়ির পাশে বিশাল পাহাড় আছে, অনেক পাহাড়ি এরিয়া, এবং জায়গাটা অনেক সুন্দর, এরকম অনেকের মুখে শুনতাম, কিন্তু কখনোই আমাদের যাওয়া হয়নি। এবং আমাদের খালা বা খালতো ভাই তারা মাঝে মাঝে বেড়াইতে আসে। এইরকম করে আমার খালাতো ভাই হৃদয়, মানে আমার বয়সের ছোট, ও একদিন আমাদের বাড়িতে বেড়াইতে আসে। বেড়াতে আসার পরে ও আমার এই ঘটনাগুলো জানে। আমার ভাবিরা বলে যে আমিনুল তো এরকম এরকম পাগল হয়ে গেছিলো পরীরে বিয়ে করার জন্য, পরীর জন্য সে বাঁশি বাজাইছে, কিন্তু মানে পরী নাই, সে সাপ চলে আসছে। মানে ওরা এগুলো নিয়ে হাসাহাসি করে, আমাকে নিয়ে দুষ্টামি করে যে পরীর জন্য বাঁশি বাজাইছে কিন্তু পরে দেখে সাপ চলে আসছে, এমন অবস্থা। তাই আমার সাথে এগুলো করতে, তো আমার আমার মা ওই খালাতো ভাই একদিন আমারে বলে, আমিনুল ভাই আপনি কি আসলেই পরীরে বিয়ে করতে চান? আমারে বলে। আমি বলে, এই তুই ছোটো মানুষ, এসব নিয়ে কথা বলবি না, তুই এগুলো বুঝিস না, এসব নিয়ে কথা বলিস না। আমার খালাতো ভাই তখন আমারে বলে, আমিনুল ভাই আমি আপনার যেই কথাটা বলবো, এই কথাটা যদি আপনি শোনেন বা মানেন, আপনার জন্য অনেক ভালো হবে। আপনি আমার কথাটা শোনেন, আপনি কি আসলেই পরীকে বিয়ে করতে চান? আমি বললাম, হ্যাঁ চাই। তোর কাছে পরী আছে? আমার দিবে, আমি বিয়ে করব। ও বলে, হ্যাঁ আমার কাছে পরী আছে, আপনি বিয়ে করবেন? আমি বললাম, তোর কাছে পরী আসবে কোত্থেকে? ও বলে, আমাদের এলাকাতে পরী আছে। ওই কিন্তু অনেকভাবে ওদের এলাকাতে আমাকে নেওয়ার জন্য চেষ্টা করছে এর আগেও, কিন্তু আমি কখনোই যাইনি। তা আমি মনে করছি যে ও মনে আমার মিথ্যা বলতেছে, ওদের এলাকাতে আমার কোনোভাবে নিয়ে যাওয়ার জন্য এরকম মিথ্যা বলতেছে। পরে আমি বললাম, ধুর বেটা, তোর এলাকাতে পরী আসবে কোত্থেকে? ও আমারে বলে, ভাই আমার এলাকাতে পরী আছে, সত্যি আমার এলাকাতে পরী আছে, আপনি দেখতে যাবেন? আমি আপনার পরী দেখাবো, যদি আমি না দেখাইতে পারি আপনি আমার মাইরেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি খোদার কসম, আল্লাহর কসম, এরকম ক্রিয়া করে প্রতিজ্ঞা করে আমাকে বলো ওদের এলাকায় নাকি পরী আছে। আমি বললাম, পরী কি তুই দেখছিস? বলে, হ্যাঁ আমি দেখছি, আমি আপনারাও দেখাইতে পারবো, আর আপনি চাইলে ওই পরীকে বিয়েও করতে পারবেন। এমন করে যখন ও কথা বলে আমার কাছে একটু অবাক লাগে। এরপরেও আমি বলি যে তোর সাথে যাব, মানে আমি একটা ওর সাথে যাওয়ার পরিকল্পনা করলাম। করার পরে আব্বা আম্মারে বললাম যে আমি হৃদয়দের বাড়িতে বেড়াতে যাব। আমার আব্বা আম্মা তো মহা খুশি, কারণ খালার বাড়িতে কখনোই যাই না। খালা অনেক বলে, অনেক কান্নাকাটি করে, আমরা কেউই যাই না। তো আমি যেহেতু বাড়িতে এভাবে পড়ে আসি, তো আমার আব্বা আম্মা বললো যে ঠিক আছে, ও যেহেতু যেতে চায় তাহলে ও যাক। পরে আমি আমার খালাতো ভাই হৃদয়ের সাথে ওই নেত্রকোনার ওইদিকে আপনার বর্ডার ঘেঁষা কোনো এক গ্রামে ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে আমি আমার খালাতো ভাইরে বারবার বলি, কিরে হৃদয়, তুই না আমারে বলছিলি পরী দেখাবি, কই আমি তো পরী দেখতে পাচ্ছি না, পরী কোথায়, আমাকে দেখা। ও আমাকে বলে, আরে ভাই দেখাবো, এত অধৈর্য হচ্ছ কেন, পরী দেখতে চাইবা তো তোমারে দেখাবো। এরকম করে 2 দিন কেটে গেল। 3 দিনের দিন আমি বললাম যে হৃদয়, তুই আমাকে ঠক মারলি, আমার সাথে মিথ্যা বললি, তুই আমার ছোটো ভাই হয়ে আমার সাথে চিটিং করলি, তুই আমাকে পরী দেখানোর কথা বলে নিয়ে আসলি, আর আমি তো কোনো পরী দেখতে পাইলাম না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে ঘুম থেকে উঠে চলে যাব। ও আমাকে রাতের বেলায় বলে, আপনি যাইন না, আমি সকালে রেডি হয়ে যাচ্ছি। আমি বলে, আজকে চলে যাব, তুই আমারে মিথ্যা বলে আনছিস, তুই আমারে পরী দেখাস নাই। ও আমারে বলে, ভাই আজকে বিকেলে আপনারে পরী দেখাবো, আজকে বিকেলে আপনার পরী দেখাবো, আমি কথা দিচ্ছি আপনি আজকে দিনটা থাকেন। এটা যখন আমাকে বললো, ঠিক আছে আমি ওই দিনটা থেকে গেলাম। তো আসরের আজান দিছে, দেওয়ার পর আমি বললাম, কিরে একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, শীতকাল তো সন্ধ্যা হয়ে যাবে, তা তুই আমারে কোথায় পরী দেখাবি? বলে, ঠিক আছে চলেন বেরোন। তা পরী দেখতে যেহেতু যাবেন, একটা ভালো কাপড় চোপড় গায়ে দেন আমারে বলে। তা ওর ওই কথাগুলো আমার কাছে আশ্চর্য লাগে। লাগার পরে আমি তখন ওর কথা মতো ভালো জামা কাপড় গায়ে দিই, এবং ভালো জামা কাপড় গায়ে দেওয়ার পরে ও তখন আমাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। ওদের বাড়ির পাশে পাহাড় আছে, পাহাড়ের দিকে নিয়ে যায়। একটা মোটামুটি একটা বড় পাহাড় তখন আমরা পার হই। বড় পাহাড়টা পার হয়ে পাহাড়ের ওই পারে যাওয়ার পরে দেখলাম যে ওই দিকে একটা মেয়ে বসে আছে। সামনে আপনার 8-10টার মতো ছাগলগুলোর পাশে একটা মেয়ে বসে আছে, একটা সাদা জামা গায়ে দেওয়া এরকম। ও আমার বলে, ভাই ওই যে দেখছেন এইটাই পরী। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেলি? এইটা তো মনে হচ্ছে কোনো একটা মেয়ে ছাগল চড়াচ্ছে, এটা পরী হইল কোত্থেকে? আমার বলে, না ভাই এটাই পরী। আমি বললাম, হৃদয় তুই কিন্তু আমার সাথে ফাইজলামি করতেছিস। আমার বলে, ভাই আমি যা বলছি সত্যিই বলতেছি, এটাই পরী। আমি বললাম, ঠিক আছে তাহলে আমি পরী দেখতে যাব। যখন আমি ওই দিকে যাচ্ছি, আমার হাত ধরে ফেলে, আমার হাত ধরে বলতেছে, ভাই একটু পরেই তো মাগরিবের আজান দিয়ে দিবে, এখন আপনি পরী ধরতে যাবেন, আপনি মারা যাবেন, বা পরী মাগরিবের আজান দিলে চলে যাবে, আপনি কালকে যায়েন, আপনি কালকে পরীর কাছে যায়েন, কালকে আমরা সময় নিয়ে আসবো। আমি বললাম, আরে না আমি এখনই যাব। তাই ও আমার আর যেতে দেয় না, ওইখান থেকে আমাকে ধরে আবারও বাড়িতে নিয়ে আসে। এবার আমি রাতের বেলা ওরে বলি, আসলেই কি হৃদয়টা পরী? বলে, হ ভাই এটাই পরী, এইটা পরী, আপনি বিশ্বাস করেন না, ঠিক আছে কালকে আপনি যাইয়েন। এই বলে এর পরের দিন আমি ওরে মানে সকাল থেকে বলতেছি, এই আমিনুল চল না, আর সরি এই হৃদয় চল না, পরীটা দেখতে যাব, পরীটাকে দেখবো, চল না, ওকে ধমকাধমকি করতেছি। ও বলে বিকালে যাবে। এর পরের দিন 3টা বাজে আমাকে নিয়ে আবারও রওনা দিল। বিকেল 3টায় রওনা দিলাম, এবং সেদিনও দেখলাম একইভাবে একই পোশাক পরিহিত অবস্থায় অনেকগুলো ছাগল সামনে রেখে ওই মেয়েটা ওখানে বসে আছে।
আমার খালাতো ভাই বলে এটা নাকি পরী। আমি বললাম এটা কীভাবে পরী হয়? ও আমাকে বলে তা আপনার বিশ্বাস হয় না তো ঠিক আছে আপনি যান। তা আমি বললাম যে ঠিক আছে তুই তাহলে থাক আমি যাই। এমন করে আমি যখন একটু সামনে গেলাম ও আমারে বলে যে আমিনুল ভাই আমি সহ যাবো। তাই আমি বললাম আয় তুই সহ আয়। এমন করে করে একটু একটু করে ওর সাথে আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যেতে 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 যখন মেয়েটার কাছে গেলাম এবং মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার জীবনে আমি এরকম সুন্দর মেয়ে দেখি নাই। এত সুন্দর চেহারা, একদম চোখগুলো আপনার সাপের চোখের মতো। আপনারা আমাদের মানে বিদেশিদের যেরকম চোখ হয় না, একদম সাদা চোখ, মেয়েটার চুলগুলোও সাদা, মুখটাও সাদা, মানে ভয়ানক আকৃতির এক চেহারা। মানে ভয়ানক আকৃতি বলতে ভয়ঙ্কর রকম সুন্দর এক চেহারা, একেবারে লাল। মানে এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। আমি হৃদয়ে বললাম এটা কে? হৃদয় বলে এটা পরী। এটা বলার পরে মেয়েটা তখন হৃদয়ের দিকে তাকায় আছে এবং হৃদয় মেয়ের দিকে তাকায় আছে। এরকম বলার পরে মেয়েটা তখন উঠে চলে যাচ্ছে, উঠে ছাগলগুলো রেখে মেয়েটা চলে যাচ্ছে। আমি তখন হৃদয়ে বললাম ও হৃদয় ওই তো চলে যাচ্ছে। এবং আমার খালাতো ভাই তখন আমারে বলে যে ভাই চলেন, আপনি চলেন, ওখান থেকে চলেন, ওই চলে গেছে, যাক আপনি বাদ দেন, চলেন। এরকম করে আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরে আমি ওরে বলি যে হৃদয় তুই যে আমারে দেখাইলি এটা তো কোনো পরী না, এটা তো মেয়ে, তো মেয়েটা তো পরীর মতো সুন্দর। আমারে বলে এবার আপনার বিশ্বাস হলো তো আমাদের এলাকায় পরী আছে? এই মেয়েটা যদি পরীর মতো সুন্দর হয় তাহলে আপনার পরী খোঁজার দরকার কি? আপনি এই মেয়েটারই বিয়ে করে ফেলেন। আমি বললাম মানি এত সুন্দর মেয়ে আমাকে বিয়ে করবে? আমার খালাতো ভাই তখন আমাকে বলে কেন করবে না, আপনি যদি বলেন এই পরীটাকে আমি আপনার ঘরে বউ বানাই দিব। আমি হৃদয়ের হাত ধরে বললাম ভাই তোর হাতে ধরে তুই আমার ছোটো ভাই, তুই যেমনি পারস এই মেয়েটার আমারে বিয়ে করা, আমি এই মেয়েটারে বিয়ে করব, আমি এই মেয়েটারে বিয়ে করব। ও আমার বলে আচ্ছা ঠিক আছে। এই বলে রাতের বেলা যখন খাইতে বসে খালা খালু আমি হৃদয় আমার আরও খালাতো ভাই বোনেরা আছে ওদের সাথে খাইতে বসি, ওই সময়ের মধ্যে আমার খালাতো ভাই হৃদয় তখন আমার খালারে বলে যে মা একটা কথা আছে, আমিনুল ভাইয়ের জন্য মেয়ে দেখছি। তো আমার খালা বলে মেয়ে দেখছিস, ভালো কথা, কোন জায়গায়? বলে পাহাড়ের ওই পারে। খালা বলে পাহাড়ের ওই পারে কোন মেয়ে? আমার খালাতো ভাই তখন বলে নওরিন। এবং নওরিন বলার পরে আমার খালা তখন রেগে যায়। আমার খালা বলে ওই মেয়ের কাছে তুই হৃদয় নিলি, এই আমিনুলকে কেন নিলি? আমার খালাতো ভাই বলতেছে না আমিনুল ভাইয়া বলে পরীরে বিয়ে করবে। তা পরীর মতো তো আর মানে পরীর মতো মানুষ যদি দুনিয়াতে থেকে থাকে তাহলে একটাই আছে, এটা হচ্ছে নওরিন। নওরিন ছাড়া তো আর দুনিয়াতে কোনো মেয়ে পরীর মতো হয় না। এই জন্য আমি নওরিন রে আমিনুল ভাইরে বিয়ে করাবো। খালাম্মা তখন হৃদয়ে বকাবাধ্য করতেছে যে তুই খবরদার নেক্সট টাইম আর ওইদিকে এই আমিনুল্লে নিবি না, ওর ওইদিকে কেন নিয়ে যাস, ও কেন এই মানে ওই মেয়েরে বিয়ে করবে, ওই মেয়ে ভালো না। এরকম করে করে মানে কথাবার্তা বলে আমার খালা। কিন্তু আমি তখন মানে আমার খালার সাথে মানে কথাবার্তা বলে রাতের বেলায় ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা আমি ভোরে একাই ওই পাহাড়ের ওই পারে চলে যাই, মানে ওপারে চলে যাই। এবং সকাল প্রায় 8:30টার দিকে, মানে আমি অনেক ভোরে চলে যাই, অপেক্ষা করি। সকাল 8:30টার দিকে দেখলাম একগুচ্ছ ছাগল নিয়ে মেয়েটা তখন মাঠের মধ্যে আসলো। এবং মাঠের মধ্যে আসার পরে আমি একটু একটু করে মেয়েটার সামনে গেলাম। মেয়েটা আমার সাথে কথা বলে না। আমি তাকে বলি আপনার নাম কি নওরিন? মেয়ে কথা বলে না। এবং মেয়েটাকে আমি দেখতেছি তার কাছাকাছি হাঁটতেছি, দিনে 10টা পর্যন্ত আমি মেয়েটাকে বিরক্ত করি, কিন্তু মেয়েটা আমার সাথে কথা বলে না। 10টার দিকে আমার খালাতো ভাই হৃদয় ওখানে গিয়ে আমাকে ধরে আমারে বলে কি ব্যাপার ভাই, আপনি এখানে আসছেন কেন? আমি বললাম যে আরে আমি পরী দেখার জন্য আসছি। আমার খালাতো ভাই বলে চলেন তো, ওরে বিরক্ত করলে ঝামেলায় পড়ে যাবেন, ওর সাথে জিন আছে। এইটা বলে আমার খালাতো ভাই তখন আমাকে নিয়ে যায়, মানে একটু টেনে হেঁচড়ে নিয়ে আসে। এবং পাহাড়ের চূড়ায় বসে আমি খালাতো ভাইরে বললাম কি রে, মেয়েটার সাথে আমি এত কথা বললাম, মানে মেয়েটা আমার সাথে কোনো কথাই বললো না। এবং তুই যে আমাকে বললি যে মেয়েটার সাথে জিন আছে, আসলেই কি? আমার খালাতো ভাই বলে হ ভাই, মেয়েটার সাথে জিন আছে, আর জিন আছে বলেই তো মেয়েটা এত সুন্দর। আমি বললাম আচ্ছা আমিনুল, তুই যখন খালাম্মারে বললি, খালাম্মাও বললো এই মেয়েটা ভালো না। এবং মেয়েটাও আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগে। আমরা যেরকম সাধারণ মানুষ যেরকম, মেয়েটা আমার কাছে সাধারণ মানুষের থেকে একটু অসাধারণ মনে হলো। মানে ঘটনাটাকে আমাকে কি একটু বলতে পারিস, আমি একটু জানতে চাই। হৃদয় তখন আমাকে কিছু কথা বলে যেগুলো শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। হৃদয় আমাকে বলে ভাই দেখেন, এই মেয়েটাকে আসলে কেউই বিয়ে করবে না, আমাদের এলাকার কোনো মানুষ এই মেয়েকে বিয়ে করবে না। এবং আমাদের এলাকার মানুষ এই মেয়েটাকে ভয় পায়, কেউ তার সামনেও যায়। আমি তখন বললাম এটা তুই কি বললি, আমাদের এলাকার মানুষ, তোদের এলাকার মানুষ এই মেয়ের সামনে যায় না, মেয়েটাকে কেউ বিয়ে করবে না, এরকম একটা সুন্দর মেয়ে তো যে পায় সেই বিয়ে করবে। এবং আমার মতে তো এই মেয়েকে বিয়ে করার জন্য ছেলেদের লাইন ধরার কথা। আমার খালাতো ভাই হৃদয় তখন আমাকে বলে তাহলে আপনি শোনেন, এই মেয়েরা ছিল 2 বোন, মানে যমজ বোন হয় 2টা। এবং 2টা যমজ বোন হওয়ার পরে মেয়ের মা মারা যায়, মানে 2টা বাচ্চা হওয়ার কিছুদিন পরে মেয়ের মা মারা যায়। এবং মেয়ের মা মারা যাওয়ার পরে এই মেয়ে 2টার মুখের দিকে তাকিয়ে মেয়ের বাবার বিয়ে করে নেয়।
এবং বিয়ে না করে মেয়ের বাবা এই মেয়ে দুইটাকে বড় করতেছে। এরকম করতে করতে এই মেয়ে দুইটার বয়স যখন প্রায় 7 বৎসরের কাছাকাছি, 7 বছর বয়সে এই পাহাড়ের পাশের চূড়ার মধ্যে এই দুইটা মেয়ে খেলা করতো। মানে 2 বোনে খেলা করতো। ওর বড় বোনের নাম হচ্ছে আইরিন আর ছোটটার নাম হচ্ছে নৌরিন। আমি বললাম আইরিন কোনটা? বলে ওর বড় বোন, মানে যমজ বোনই, কিন্তু ওইটা বড়, মানে ওইটা একটু আগে আসছে, ও কিছুক্ষণ পরে আসছে দুনিয়াতে। ওইটার নাম হচ্ছে আইরিন, এটার নাম হচ্ছে নৌরিন। আমি বললাম হ্যাঁ। তারপর আমাকে বললো, তো যখন ওরা মাঠের মধ্যে খেলতে যায়, মানে পাহাড়ের পাশে খেলতে যায়, তখন একটা জিন এই দুইটা মেয়েরে পছন্দ করে। এবং দুইটা মেয়েরে পছন্দ করার পরে ওই যে নৌরিনের যে বড় বোন একদিন সুন্দর সময় ওই পাহাড় থেকে, মানে এই পাহাড় থেকেই আপনার নৌরিনের বড় বোন আইরিনকে জিনে নিয়ে চলে যায়। এবং জিনে নিয়ে ওই জিনের রাজ্যে মেয়েটাকে নিয়ে যায়। ওখানে মেয়েটাকে লালন পালন করে, মেয়েটাকে বড় করে। আমি বললাম আরে, তারপরে মেয়ের বাবা এবং মেয়ের বোন, মেয়ের আত্মীয় স্বজন এরা কি কোনো কিছু বলে নাই? বলে হ্যাঁ, মেয়ের বাবা অনেক জিনের কাছে গেছে, মানে অনেক কবিরাজের কাছে গেছে, অনেক তান্ত্রিকের কাছে গেছে, কিন্তু আইরিনকে আর ফিরিয়ে আনতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আইরিন রাতের বেলায় স্বপ্নের মধ্যে নৌরিনের সাথে এসে কথা বলে, এবং নৌরিনের যে বাবা আছে তার সাথে কথা বলে, তাদের অন্য আত্মীয় স্বজনদের সাথেও এই মেয়েটা এসে কথা বলতো। যার জন্য অনেক কবিরাজের কাছে গেছে মেয়েটাকে ওই জিনের রাজ্য থেকে ফিরিয়ে আনতে, বাট মেয়েটাকে জিনের রাজ্য থেকে ফিরিয়ে আনাটা সম্ভব হয়নি। এবং যার কারণে একটা পর্যায়ে মেয়ের বাবাও এক পর্যায়ে মারা যায়, মানে আপনার আইরিন নৌরিনের বাবাও মারা যায়। তাই আমি বললাম, তারপর বলে মেয়ের বাবা মারা যাওয়ার পরে এই নৌরিনকে তখন তার চাচা জেঠা যারা আছে, দাদা দাদি, ওনাদের সাথে নৌরিন তখন থাকতে শুরু করে। এরপরে আর আইরিনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আমি বললাম তাহলে এরপরে হচ্ছে আইরিন মাঝে মাঝে স্বপ্নে এসে নৌরিনের সাথে কথা বলে আইরিন ভালো আছে জিনেদের রাজ্যে, আইরিনকে জিনেরা অনেক ভালো রেখেছে, অনেক সুন্দর রেখেছে, ও এখানে ভালো আছে, এরকম করে কথা বলে। ওর কথাবার্তাগুলো শুনে, মানে হৃদয়ের কথাবার্তাগুলো শুনে আমার কাছে কেমন জানি মনে হলো কেউ আমাকে কোনো একটা কাল্পনিক গল্প শোনাচ্ছে, এরকমটা মনে হলো। এবং আমি এই বিষয়টা বিশ্বাস করলাম না। বিশ্বাস না করে আমি তখন এই বিষয়টা নিয়ে আমার খালার সাথে কথা বলি। খালার সাথে যখন কথা বলি, খালা সেম একই কথা বলে। খালা বলে ওরা 2 বোন ছিল, বড়টার নাম আইরিন, ছোটটার নাম নৌরিন। আইরিনকে জিনেরা নিয়ে যায় এবং জিনেরা আইরিনকে লালন পালন করে। জিনেদের রাজ্যে আছে আইরিন। এবং শুনেছিলাম কোন জিনের সাথে নাকি আইরিনের বিয়েও হয়েছে। ওইখানে নাকি আইরিনের বিয়েও হয়েছে এবং বিয়েতে নাকি নৌরিনকে নিয়েও গেছে। ওই বিয়ের অনুষ্ঠানে নৌরিন গেছে। এবং এরা হচ্ছে এদের পরিবারটা ভৌতিক পরিবার, জিনের পরিবার। ওই পরিবার নিয়ে কোনো কথা বলিস না, আমার খালাম্মা আমাকে বলে। এবং খালাম্মার মুখের ওই কথাগুলো শোনার পরে এই পরিবার নিয়ে আমার তখন আরও কৌতূহল মনের মাঝে জেগে বসে। আসলেই কি এরকম কোনো পরিবার আছে যে 2 বোন আছে, এক বোনকে জেনে নিয়ে গেছে, জেনে নিয়ে বিয়ে করলো, আরেক বোন দুনিয়াতে আছে? মানে বিষয়টা তখন আমাকে আরও বেশি ভাবাচ্ছিল। একটা পর্যায়ে আমি তখন খালারে বললাম যে খালা, আমি এই নৌরিন মেয়েটার বিয়ে করব। আমার খালা তখন বলে না, এটা কখনোই সম্ভব না। এক পর্যায়ে আমি আমার খালাকে রাজি করাইতে না পারে বাড়িতে আসি। বাড়িতে এসে আমার আব্বা আম্মার সাথে ঝামেলা শুরু করি, আর যে আমি ওই মেয়ের বিয়ে করব, মানে বিয়ে করার জন্য পাগল হয়ে যাই। মানে এত আমি তো এমনিতেই একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম, ছোটোবেলা থেকেই দুষ্টমি করতাম। আমার পরিবার আমাকে খুব ভয় পাইতো, আমার আব্বা আম্মা এবং আমার ভাইয়েরা আমার প্রচণ্ড রকমের ভয় পাইতো। যার জন্য আমি সবাইকে বললাম যে আমি নৌরিনকে বিয়ে করব, তোমরা যাও নৌরিনকে আমার বিয়ে করাও, আমার মানে খুব পাগলামি করতেছি। এক পর্যায়ে আমার পরিবারের মানুষগুলো তখন রাজি হয়ে গেল। সবাই চিন্তা করলো যেহেতু এরকমই করতেছে, আর ওর এরকম না করলে ও আবার পরি খোঁজার জন্য যাবে, আবারও বাঁশি বাজাবে, আবারও একটা ঝামেলায় পড়বে, তাই এরকম করার থেকে ওরে বিয়ে করাই দিই। এবং এরপরে তারা তখন খালার সাথে যোগাযোগ করলো। আমার খালা বললো যে মেয়ের তো এরকম সমস্যা আছে। এরপর আমার মা বললো যেহেতু আমিনুল পছন্দ করছে বা আমিনুল বিয়ে করতে চায়, মেয়ের যতই সমস্যা থাক, ওই সমস্যা হলো মেয়েকে আমি বিয়ে করাবো। মানে আমার মা ডিরেক্টলি হচ্ছে আমার খালাকে বলল। খালা তখন আমার আম্মারে বললো যে ঠিক আছে, আপনার ছেলে আপনি যদি বিয়ে করান তাহলে তো আমার কিছু করার নাই বা আমার কিছু বলারও নাই, ঠিক আছে আপনারা আসেন, মেয়ে দেখেন, যদি মেয়ে পছন্দ হয় বা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বিয়ে করাবেন। এর কিছুদিন পরে আমার আব্বা আম্মা আর আমার ভাবি আমার নিয়ে আমার খালাম্মার বাড়িতে আসছে। খালাম্মার বাড়িতে ইতিমধ্যে খালাম্মা মেয়ের চাচা যেটারে জানায় রাখছে, কারণ মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েরও কেউ মানে বউসা যায় নিচ্ছে না, মেয়ের জন্য কোনো বিয়ের প্রস্তাব আসে না, যেহেতু মেয়েদের পরিবারে এরকম একটা জিনের ঘটনা আছে। তাই আমি তখন আমাদের পরিবার থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াতে মেয়ের চাচারা অনেক খুশি। মেয়ের চাচা, মেয়ের দাদা আছে, এরা বলতেছে তো মানে নৌরিন তো একেবারে অসহায়, ওর তো কেউই না দুনিয়াতে। তাই এরকমভাবে তখন আমাদের সাথে কথাবার্তা হয় এবং আংটি পরে একটা বিয়ের দিন তারিখ ঠিক করি। এবং বিয়ের দিন তারিখের পরে খুব অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে তখন নৌরিনকে বউ সাজিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসি।
নৌরিনকে যখন বউ সাজায় নিয়ে আসি এবং নৌরিনকে যেই দেখে, মানে আমাদের পাড়ার নতুন বউ দেখার জন্য তো অনেক মানুষ আসে, যেই দেখে সবাই বলে যে আরে এটা তো কোনো মানুষের মেয়ে না, মানে সবাই বলে এটা পরীর মেয়ে, এটা জিনের মেয়ে, এটা কোনো মানুষের মেয়ে হতে পারে না, এত সুন্দর মানুষ হতে পারে না। তো এরকমভাবে এটা কীভাবে সম্ভব? আর আমি শুনেছিলাম নৌরিনের যে বাবা ছিল তিনি অনেক কালো এবং নৌরিনের মাও কিন্তু কালো ছিল। আর নৌরিনদের বংশে যে চাচা যেটা যারাই আছে সবাই মোটামুটি কালো, এরকম ফর্সা কেউই না। তা এই দুই মেয়ে অদ্ভুতভাবে কী করে এত ফর্সা হলো এটা কারো মাথায় আসে না। যাই হোক, পরে বাসর হলো এবং বাসর ঘরে আমি ঢুকলাম। ঢুকার পরে ও একদম স্বাভাবিক বউয়ের মতোই আমার কাছে আসলো, এসে আমার পা ধরে সালাম করলো এবং সুন্দর করে ঘোমটা টেনে তখন বাসর ঘরে বসলো। বসার পরে আমি তখন ওর পাশে গিয়ে বসছি। ওই তখন মুসকে মুসকে হাসতেছে, মানে হাসে। আমি তখন বললাম যে কী ব্যাপার, হাসতেছো কেন? ও আমাকে বলে আপনি আমাকে বিয়ে করে ফেললেন। আমি বললাম মানে বিয়ে করে ফেললাম মানে এটা কেমন কথা? বলে না, আমি না সবসময় ভাবতাম যে হয়তো জীবনে আমার কখনো বিয়ে হবে না। আমি এটাই সবসময় চিন্তা করতাম যে কোনো ছেলে আমাকে কখনোই বিয়ে করবে না, আমার জীবনে বিয়ে হবে না। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত আপনি আমাকে বিয়ে করলেন বা আমার বিয়ে হলো, এতে আমি অনেক খুশি। আমি তখন বললাম এটা কোনো কথা হলো? আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করব? বলে হ্যাঁ করেন। আমি বললাম তোমার সাথে কি জিন আছে? মেয়েটা বলে হাসে। আমি বললাম কী হইলো আমারে বলো। বলে কেন, ভয় পাচ্ছেন? আমি বললাম না, ভয়ের কিছু না, সবাই বলে তোমার সাথে জিন আছে। এটা কি সত্যি? মেয়ে আমারে বলতেছে আজকে তো আমার বাসর রাত, আপনার কাছে তো মিথ্যে বলা যাবে না, সো মিথ্যে বলবো না, সত্যিটাই বলি। আমি বললাম হ্যাঁ সত্যিটাই বলো, তোমার সাথে জিন আছে? বলে আমার সাথে জিন নাই, তবে আমার দুলাভাই আছে। আমি বললাম দুলাভাই? তোমার আবার কেমন দুলাভাই? বলে হ্যাঁ, জিন আমার দুলাভাই। আমি বললাম জিন তোমার দুলাভাই মানে? বলে আমার বড় বোনের জামাই, আমার আইরিন আফুর জামাই আমার দুলাভাই, উনি একটা জিন। আমি বললাম তুমি কি ওনাকে দেখছো কখনো? বলে দেখছি মানে ওনাকে আমি সবসময় তো দেখি এবং উনি তো আমার বিয়েতেও ছিল। এটা শোনার পরে ভাই আমার গলা তখন শুকিয়ে গেল। কি, তোমার বিয়েতে ছিল? বলে হ্যাঁ আমার বিয়েতে ছিল, উনি আসছে, আমার বিয়েতে ছিল। আমি বললাম এখন এখানে আছে? বলে না এখন নাই, উনি আসে নাই, উনি আমাদের বাড়িতে রয়ে গেছে। আমি বললাম তো উনি একটা জিন হয়ে বিয়েতে আসছে, তা সবাই ওনাকে দেখছে না? বলে না কেউ ওনাকে দেখে নেয়, আমার বোনেও আসছে। আমি বললাম কী বলো, তোমার বড় বোন? বলে হ্যাঁ আমার যমজ বোন, ও তো আমার বিয়েতে আসছে। আমি তখন বললাম তা তোমার বোনের কি অন্যরা দেখলো না? বলে না, আমার বোনকে জিনে বিয়ে করার পর থেকে আমার বোন কারো সামনে যায় না, আমার বোনকে কেউ দেখে না, আমার বোন অদৃশ্য হিসাবে আসে আবার অদৃশ্য হয়ে চলে যায়। আমি তখন বললাম যে এটা কীভাবে সম্ভব? ও বলে হ্যাঁ আমি আমার বোনকে অনুরোধ করছি আমার বিয়েতে আসার জন্য, যার জন্য আমার বোন আসছে। আমি তখন বললাম এটা কেউই দেখলো না? বলে না, আমার বোন আর বোন জামাইকে শুধু আমিই দেখি, এছাড়া আর কেউ দেখে না। ওর কথাগুলো শুনে না ভাই, মানে মনে হলো যেন আমার বাসর ঘরটা আমার জন্য একটা ভৌতিক ঘরে পরিণত হলো। আমি তখন বললাম যে নৌরিন এগুলো তুমি কি বলতেছো, এগুলো কি সত্য? আমাকে বলে হ্যাঁ, বাসর ঘরে আমি আপনার সাথে মিথ্যা বলবো কেন, আমি আপনাকে আমার বোন জামাইয়ের সাথে একদিন পরিচয় করাই দিব। আমি বললাম না ভাই, এটা করার দরকার নেই, আমি তোমার বোন জামাইয়ের সাথে পরিচয় হতে চাই না। এই বলে আমার বাসর ঘর সম্পূর্ণ হলো। বাসর ঘরের পরে আমি আর ভয়ে, মানে এই যে একটা ভয় পাইছি, এরপরে আমি আমার শ্বশুরবাড়িতে আর যাইনি। আমি নৌরিনকেও যাইতে দিই না, ও একবার গেছে, গিয়ার পরে ওরে নিয়ে আসছে আমার আব্বা আম্মা গিয়া, এরপরে আমি ওদের বাড়িতে যাই না। এরকম করে ওর সাথে আমার সংসার জীবন কাটতেছে, কাটতে 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 একদিন হলো কি আমি বাজার থেকে আসছি। ওই দিন হচ্ছে আপনার অমাবস্যা রাত ছিল, মানে অমাবস্যা রাত তো একটু গভীর কালো অন্ধকার থাকে। অমাবস্যা রাতের বেলায় আমি বাজার থেকে আসছি এবং বাজার থেকে আসার পরে আমি মাছ নিয়ে আসতেছি। তো আমাদের বাজারটা মোটামুটি খানিকটা দূরে। ওইখান থেকে আসার পথে আপনার কিছু হিন্দু পাড়া পড়ে, কিছু হিন্দু মন্দির পড়ে। তো ওই জায়গাগুলো একটু ভয়ানক আর কি। ওই জায়গাগুলো আসার সময় আমার প্রচুর কুকুরে ধরে, মানে অনেক কুকুরে ধরে, আমার মনে হয় যেন কুকুরে আমার কামড়াবে, মানে কামড়িয়ে ফেলবে এমন একটা অবস্থা। যাই হোক, ভয়ে কুকুরটুকু দৌড়ে আর রাতের বেলা কোনোভাবে বাড়িতে আসে। এখন বাড়িতে আসার পরে আমার বউ, মানে নৌরিন আমারে বলতেছে আপনি যে আমার দুলাভাই নিয়ে এত কথা বলেন, আজকে আমার দুলাভাই না থাকলে আপনার খবর আসছিল, আপনার কিন্তু মাইরা ফেলাইতো। আমি বললাম আমারে মাইরা ফেলাইতো? কে মাইরা ফেলাইতো? বলে জিনেরা। আমি বললাম জিনেরা? বলে হ্যাঁ কুকুররা, মানে জিনেরা তো কুকুরের রূপ ধরে আপনারা ধরছিল ওই মন্দিরের সামনে এবং আমার দুলাভাই আপনারা বাঁচাইছে। আমি তখন বললাম কি বলো তুমি, এটা কীভাবে সম্ভব? ও আমার বলে দেন মাছ আনছেন? আমি বলে আনছি। পরে ও মাছ কাটতেছে আর আমি চিন্তা করতেছি কী রে, এটা কীভাবে সম্ভব? আমারে মন্দিরের সামনে কুকুরে ধরছে, এইটা বাড়িতে বৈশা নৌরিন কীভাবে জানলো? এটা তো নৌরিন জানার কথা না। ওই কি এখানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে নাকি যে এখানে বৈশা ও জানবে যে আমার কুকুরে ধরছে? আমি তখন নৌরিনরে বলি নৌরিন কী বলো, তুমি কেমনে জানলা যে আমার ওইখানে কুকুরে ধরছে? ও
ও আমারে বলে, বারে আমি বললাম না, আমার দুলাভাই তো আমার আইসা বলছে যে তোর জামাইরে এমনি কুকুরে ধরছে, আমি তোর জামাইরে বাঁচাইছি, নাহলে তোর জামাইরে জিনেরা ধরে মেরে ফেলতো ওই জায়গার ভিতরে। আপনি আর রাতের বেলায় কোনোদিনও এরকম মাছ টাছ নিয়ে ওই জায়গায় দিয়ে আইসেন না। এরপরে ও মাছ টাছ রান্না করলো, খাওয়া দাওয়া করলাম, ওর সাথে শুইলাম। শোয়ার পরে বলি, নৌরিন এগুলো তুমি কি বলো? তোমার কথাবার্তা না আমি কোনো কিছুই বুঝি না। ও আমারে বলে, কেন আপনার কি সন্দেহ লাগে? আপনি কি কুকুরে ধরে নাই? আমি বললাম, হ্যাঁ ধরছে। ও বলে, তাইলে আমি জানি কেমনে? আমি কি ওখানে ছিলাম? আমি তো বললাম, সেটাই তো আমি বুঝতেছি না। আমারে কুকুরে ধরলো মন্দিরের সামনে, তুমি বাড়িতে বসে কেমনে জানো? মনের ভিতর তখন এই ধরনের চিন্তা ভাবনাগুলো জাগতেছে। যাই হোক, ওই দিনটাও কেটে গেল। আরেক দিন হলো কি, আপনার রাতের বেলায় ও ঘুমাই আছে, আমিও ঘুমাই আছি। এমতো অবস্থার ভিতরে আমার হঠাৎ ঘুম ভাঙছে। ভাঙার পর আমি দেখি কি, আমাদের বাসায় একটা সোফা আছে, সোফার মধ্যে বসে বসে কার সাথে জানে কথা বলতেছে খুব সুন্দর করে। আমার ঘুম ভাঙার পরে আমি বললাম যে, এই নৌরিন তুমি কার সাথে কথা বলো? এটা বলার পরেই ও বলতেছে, ও আমার দুলাভাইয়ের সাথে। আমি বললাম, তোমার দুলাভাই কই? বলে, চলে গেছে। আমি বললাম, চলে গেছে? এটা কেমন কথা বলো? চলে গেল কেন? বলে, তুমি যে ঘুম ভেঙে গেছে, তোমার ঘুম ভেঙে গেছে, এই জন্য উনি চলে গেছে। তাই আমি বললাম, এটা তুমি কি বলো নৌরিন? তুমি একটা মানুষ হয়ে জিনের সাথে কথা বলো? বলে, হ্যাঁ, আমার দুলাভাই আমাকে একটা খবর দিতে আসছিল, আমার বোন নাকি অনেক অসুস্থ, আমাকে এটা বলতে আসছে। আমি তখন বললাম যে, নৌরিন আমি তোমার কথাবার্তা কিছু বুঝি না, আমার মাথায় কিছুই আসতেছে না, তুমি এগুলো কী বলো? এটা কেমন কথা? আমার বলে, আচ্ছা বাদ দেন, আপনি ঘুমিয়ে যান। তো ওই দিন শুয়ে গেলাম। এবং শুয়ে যাওয়ার পরে এরপরে হলো কি, মাঝে মাঝে বলতে প্রায় বেশিরভাগ সময় আমি দেখি ও একা একা বসে বসে কথা বলে এবং হাসতে হাসতে কথা বলে। কেমন জানি ধরেন, একটা মানুষ সামনে বসে থাকলে যেরকম আমরা অনেক হাসি ঠাট্টা করি, অনেক দুষ্টমি করি, এরকম করে দুষ্টমি করে ধাক্কা দিয়ে হাসি দিই, এরকম করে কথা বলে। আমি অনেক দিন জানালা দিয়ে দেখলাম ও কথা বলতেছে এরকম করে কথা বলতেছে, যে কার সাথে কথা বলে ওইটা তার আমি বুঝি না। এবং আমার আব্বা আম্মাও দেখে, আমার আব্বা আম্মাও বলে, আর আমার খালা বলে, আমি তো আগেই বলছি যে মেয়ের সাথে জিন আছে, এই মেয়েকে বিয়ে করানো ভালো হবে না। আমি তো এটা আগেও বলছিলাম, আপনারা তো আমার কথা শোনেন, আপনারা বিয়ে করে নিয়ে গেছেন, এখন আপনারা বুঝেন, এসব কথা আমারে বলে কী লাভ। আমার খালাও তখন আর এই কথার কোনো গুরুত্ব দেয় না, আমারও তখন অবস্থা ভাই বেহাল হয়ে গেল। এবং ওর সাথে রাতের বেলায় থাকে, আমার কাছে মনে হয় যে আমি সাক্ষাৎ একটা জিনের সাথে ঘুমাইতে আসি। এরকম করতে করতে আরও একদিন হলো কি, এরকমভাবে ও পুকুর ঘাটে বসে আছে, ও মনে হয় নিখুঁত সুন্দর করে কারোর সাথে কথা বলতেছে, এরকম করে সুন্দর করে কথা বলতেছে, ও গায়ে হাত দিতেছে, ওরে গায়ে হাত দিতেছে, ধাক্কাধাক্কি করতেছে, এই মনটা অবস্থা। এমন করতে করতে আমার মাও তখন বিষয়টা বুঝে, আমিও বুঝি। বোঝার পরে আমার মা তখন ওই যে হানু কবিরাজ তখনও আছে, ওই হানু কবিরাজের কাছ থেকে তখন তাবিজ আনে। তাবিজ আনার পরে ওই তাবিজ পরে না, ও বলে, না আমি তাবিজ পরবো না, তাবিজ পরলে আমার বোনের খোঁজ খবর আমি পাবো না, আমার দুলাভাই আমার কাছে আসবে না, আমি তাবিজ পরবো না। ওরে তাবিজ পরাইতে পারি না, ও তাবিজ পরবেই না, ও তাবিজ খুলে ফেলে। আমার মা তাবিজ দিল, ও তাবিজ পরে না। এখন আমি কি করব ভাই বলেন? ওরে আমি তাবিজ পরাইতে পারি না। এরকম করে সময়গুলো কাটতেছে, কোনোভাবে আমি ওকে আর ঠিক করতে পারি না। একটা সময় দেখা গেল কি, যে ওর মন অনেক খারাপ, কান্নাকাটি করে, অলওয়েজ কান্নাকাটি করে। আমি তখন বললাম, কি হয়েছে নরিন, তুমি অলওয়েজ কান্নাকাটি করো কেন? তোমার মন খারাপ কেন? ও আমার বলে, আমার বড় বোন অনেক অসুস্থ, আমার আইরিন আপু অনেক অসুস্থ, আমার আইরিন আপু মনে হয় মারা যাবে, আমার আইরিন আপুর শরীরের কন্ডিশন ভালো না, আমার আইরিন আপু অনেক অসুস্থ। আমি বললাম, 7-8 বছর বয়সে তোমার বোন হারায় গেছে, এলাকার লোকেরা জানে, আর তুমি এখন বলতেছো তোমার বোনেরা জিনে নিয়ে গেছে, জিনে তোমার বোনের বিয়ে করছে, এখন আমরা বলো তোমার বোন অসুস্থ। এগুলো তুমি কি বলতেছো নৌরিন? আমি তো তোমার কথা কিছু বুঝি না। ওই তখন আমারে বলে, না আমি আমার ভাল লাগতেছে না, আমার খারাপ লাগতেছে আমার আপুর জন্য। ও তখন প্রচুর নামাজ পড়তে শুরু করে। ওই কিন্তু এতটা নামাজই ছিল না, ওই সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, এবং সাক্ষাৎ মনে যাতে ওর বোনের জন্য কান্নাকাটি করে। আমারে বলে, মসজিদে তাবারক দাও, আমার বোনকে যাতে আল্লাহ সুস্থ করে দেয়, আমার বোনের জন্য দোয়া চাও। এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থা, যে অদৃশ্য একটা মানুষের জন্য নাকি আমি দোয়া করব। যাই হোক, ওর কথা মতো আমি মসজিদে সিন্নি দিই এবং মসজিদে হুজুরকে টাকা দিই, হুজুরের কাছে দোয়া চাই এবং হুজুরও দোয়া করে। এইরকমভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বিকেলবেলা ও সারাটা দিন কান্না করলো। সারাটা দিন কান্না করতে করতে বিকেলে বলতেছে, আমি আমার বোনের দেখার জন্য যাব, আমার বোনের দেখার জন্য যাব। পরে আমি বলতেছি যে, নৌরিন এগুলো বন্ধ করো। ওটা আমি ধমক দেই যে, তুমি অতিরিক্ত করতেছো, পাগলামের একটা সীমা আছে, তুমি সীমা লঙ্ঘন করতেছো। কি তোমার বোনের তুমি দেখতে যাইবা? তোমার বোন আসছে নাকি? এইটা কী ধরনের কথা? এখন এগুলো বলতে বলতে ও আর আমি রাতের বেলা ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে আমি উঠে দেখি যে ও আর আমার পাশে নাই, ও নাই। এবং ও যে নাই, আপনি বিশ্বাস করেন, ঘরের দরজাটা যে আমি বন্ধ করছি, দরজাটা ভিতর থেকে লাগানো।
মানে আমার ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, ও নাই। এখন ও যদি আমার রুমের বাইরে যায় তাহলে তো অবশ্যই দরজা খুলে যাবে, আর দরজা যদি ও খুলেই যাবে তাহলে ভিতর থেকে দরজাটা কে লাগাবে? আমি তো ঘুমেই। আমি তখন ঘুম থেকে উঠে গেলাম, উঠে যাওয়ার পরে ওরে দেখতেছি না, এবং ওরে না দেখা আমি দেখতেছি আমার মানে ও একটা চিঠি লিখে গেছে, মানে বালিশের উপরে একটা চিঠি আর একটা কলম রাখা। আমি তখন চিঠিটাতে পড়লাম, চিঠির মধ্যে ও লেখা দিল যে শোনো, আমার আফু মারা গেছে, আমার আপুর মারা গেছে, হঠাৎ করে আমার দুলাভাই আসছে, আমাকে নিয়ে গেছে, আমার আফুর দাফন কাফন হবে, আমি যাচ্ছি, আমি আপুর দাফন কাফন শেষ করে আমি আবারও আসবো। আর আমি তোমাকে বলে যেতে পারতাম, তোমাকে জাগাইতাম, কিন্তু দুলাভাই বলছে তোমাকে ডাক না দেওয়ার জন্য, তোমাকে ডাক দিলে উনি আমাকে ভালোভাবে নিতে পারবে না, তুমি হয়তো ঝামেলা করবা, এই জন্য আমি দুলাভাইয়ের সাথে গেছি, আমার বোনেরে মাটি দিয়া আমি আবার চলে আসবো। এই চিঠির মধ্যে এটা লিখে গেল। এটা লিখে যাওয়ার পরে আমি তখন সকালে আমার আব্বা আম্মারে ডাক দিলাম, ডাক দিয়ে তাদেরকে চিঠি হাতে দিলাম। তারা চিঠি বললো, পড়ে বলতেছে যে হ্যাঁ। এবার এই চিঠি নিয়ে আমরা তখন সরাসরি হচ্ছে হানু কবিরাজের বাড়িতে গেলাম। হানু কবিরাজের বাড়িতে যাওয়ার পর হানু কবিরাজের হাতে চিঠিটা দেওয়া হলো। হানু কবিরাজ চিঠি পড়ছে, পড়ে বলতেছে যে হ্যাঁ, মেয়ে তো গেছে, মেয়েরে নিয়ে গেছে, মেয়েরে আবার দিয়ে যাবে, আপনারা চিন্তা করেন না, মেয়েরা আবার দিয়ে যাবে। আমি তখন বলতেছি এটা কেমন কথা, এটা কোনো কথা হইলে একটা ঘরের বউ এভাবে হঠাৎ করে চিঠি লিখে উধাও হয়ে যাবে? তো হানু কবিরাজ বলতেছে এই তো আর কোথাও যায় নাই, এমন তো না যে কোনো ছেলের সাথে পালায় গেছে বা কোনো খারাপ কাজে গেছে, এই যে কোথাও যায় নাই, সে তার বোন মারা গেছে, বোনের দেখার জন্য গেছে। আমার মা বাবা বলতেছে যে এটা বাবা তুমি কেমন কথা বললো, এটা আপনি কেমন কথা বলেন যে এর বোনেরাও দেখার জন্য গেছে। তো উনি মানে হানু কবিরাজ যেগুলো বলে এগুলো তো হচ্ছে মানে আপনার অদৃশ্য কথাবার্তা তো এটা কেউ বিশ্বাস করে না। এই আমি বাড়ির মধ্যে এসে কান্নাকাটি করে আমার মা বাবা বলতেছে থানাতে যা, মামলা কর। আমি বলি তোমরা আমার থানাতে যাইতে বলতেছো, মামলা করতে বলতেছো, ও আর আমি যে ঘরে ঘুমাইলাম ওই ঘরের ভিতর থেকে দরজা লাগানো, তাহলে ও আমি থানায় মামলা করে করবে কি? ওর তো জিনেরাই নিয়ে গেছে। এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে গেছে, ওর কোনো খবর নাই। সপ্তাহখানিক পরে একদিন রাতের বেলায় আমি ঘুমিয়ে আসি, আমি রুমের মধ্যে ঘুমিয়ে আছি, এবং ঘুমিয়ে থাকা অবস্থায় ও ঘরের দৌড়ে যে আমাকে ডাকতেছে যে আমিনুল ভাই, এই আমিনুল দরজা খোলো, আমার ডাকতেছে। তো দুইটা ডাক দেওয়ার পর আমি তখন মানে 2-3টা ডাক দিয়েছি, আমার তখন ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি মানে আমাদের রুম থেকে বেরোয়ার পরে কিন্তু তারপরে হচ্ছে দরজাটা, মানে আমাদের দরজাটা, এদিকে আবার 3টা রুম আছে, মানে বারান্দা আছে, বারান্দার পরে হচ্ছে মেন দরজা। আমি আমার ঘরের দরজা খুলে বেরোইছি, এমন সময় দেখি আমার আব্বা আম্মা এখানে দাঁড়ায় আছে, আমার ছোটো বোনও দাঁড়ায় আছে, ওরাও সবাই দাঁড়ায় আছে, ওরাও মানুষ একটু ভয়ের মধ্যে আছে যে কী ব্যাপার, এত রাতের বেলায় ওই কোত্থেকে আজকে এতদিন পরে এসে দরজায় ডাকতেছে, গভীর রাত। আমি তখন আব্বা আমার বলছি কী হয়েছে? আমার বোন বলতেছে এরকম ভাবি ডাকতেছে অনেকক্ষণ ধরে। আমার আব্বা আম্মা বলে তোর বউ অনেকক্ষণ ধরে ডাকতেছে। আমি বললাম তুই দরজা খোলো। তা বলতেছে যে দরজা যে খুলবো এখন কি এটা তোর বউ না জিন, আমরা কেমনে জানি? আমি বললাম আরে জিনে হলে তো 3বারে বেশি, মানে 2বারে বেশি ডাক দেয় না, 3বার যেহেতু ডাকতেছে তাহলে এটা মানুষ, এই দরজা খোলো। এই বলে আমি তখন ধাক্কা দিয়ে ওদেরকে গিয়ে দরজাটা খুলে দেখি নৌরিন দাঁড়ায় আছে। আমি যাই ওরে ধরলাম, এবং ধরার পরে মানে ওর শরীরে হাত দেওয়ার পরও অজ্ঞান হয়ে গেছে, মানে শরীরে এমনি হাতটা দিছি, দেওয়ার পর ও জ্ঞান হারাই ফেলছে। জ্ঞান হারিয়ে ফেলার পর ওর ঘরের মধ্যে আনলাম, আইনা চোখে মুখে পানি টানি দিলাম, দেওয়ার পরে ওর জ্ঞান ফিরে আসছে। আসার পর ও বলতেছে আমার অনেক খিদা লাগছে, আমার কিছু খেতে দেন। তাড়াতাড়ি ঘরের মধ্যে যে খাবার ছিল আমার আম্মা এনে খাবার দিল, ও খাবার খাইছে। খাওয়ার পরে ওরে মা বলে রুমের মধ্যে নিয়ে যা, তখন ফজরা আজান দিয়ে দিছে। এবং ফজরা আজানের পর আমি তখন বললাম যে নৌরিন তুমি কোথায় গেছিলা? ও আমারে বলে আমার বোনেরে দেখতে গেছিলাম। আমি বললাম তোমার বোনেরে দেখতে গেছিলা, কোথায় তোমার বোন? বলে আমার বোন জিনেদের আস্তানায়। আমি বললাম তুমি কি জিনেদের আস্তানায় গেছিলা? বলে হ্যাঁ। আমি বললাম তোমার কে নিয়ে গেছে? বলে আমার দুলাভাই নিয়ে গেছে। আমি বললাম তোমার বোন কেমন আসছে? বলে আমার বোন মরে গেছে। এটা বলি ও কান্না করতেছে, আবারও কান্না। আমি বললাম যে নরিন এগুলো কী বলতেছো তুমি, এগুলো কি মানে উল্টাপাল্টা কথা বলতেছো, আমি তো তোমার কথাবার্তা কিছুই বুঝতেছি না, এগুলো কী বলো তুমি, এখন আবার কান্না করতেছো? আমার বলে হ্যাঁ, আমার বোন মারা গেছে, আমি নিজ হাতে আমার বোনের গোসল করাইছি, আমার বোনের আমি কবর দিছি, আমি আমার বোনের দাফন করছি। আমি তখন বলতেছি নরিন এগুলো কেমন কথা বলো? আমাকে বলে সত্যি বলো, বিশ্বাস করে আমার বোন মারা গেছে। যে চিৎকার করে কান্না করতেছে, এবং ওর কান্নার শব্দ শুনে আমার আব্বা আম্মা তখন দৌড়ে ঘরে আসে। আইসা বলে কিরে বৌমা কাঁদে কেন? আমার আব্বা আম্মা কিন্তু নরিনকে অনেক পছন্দ করে, কারণ দেখার মতো একটা মেয়ে ছিল। এবার আমার আব্বা আম্মার কাছে ও বলতেছে আমার বোন মারা গেছে, আমার বোনের আমি মাটি দিয়ে আসছি। আমার আব্বা আম্মা তো ব্যাককলের মতো তাকে আছে, যেগুলি কি বলে, এগুলো কি আসলে বিশ্বাসের কথা? এবং এরপরে ও মানে সারাক্ষণ একটু কেমন জানি চুপচাপ থাকে, গম্ভীর থাকে, মানে কেমন জানি একটু হয়ে যায়। আমি ওরে বুঝাই নরিন কান্নাকাটি করো না, নরিন ভালো হয়ে যাও, নরিন তুমি এটা করো না, তুমি ঠিক হও, এই সেই আমি ওরে যতই বুঝাই যতই কিছু করি না, ও আর আমার মানে ওই কান্নাকাটি করে এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন ওরে চাপ দিলাম যে যদি আমার সংসার করতে হয় তাহলে তোমার এই জিনের সাথে সম্পর্ক। ও আছে এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম,
এর কিছুদিন পরে ও বলে আমাকে বলতেছে যে আমার দুলাভাই বলতেছে আমাকে নিয়ে যাবে, আমার দুলাভাই বলতেছে আমাকে নিয়ে যাবে, আমার দুলাভাই আমাকে নিয়ে যাবে, আমার নিয়ে যাওয়ার জন্য দুলাভাই আসবে, আমি কিন্তু তোমার সাথে থাকবো না। এগুলো যখন বলতেছে মানে আমি তখন ওরে ডিরেক্টলি বললাম যে আমার সংসার করতে হলে তুমি আমার সাথেই থাকা লাগবে। এই কথা বলে আমি তখন এই কবিরাজের বাড়িতে আবারও গেলাম, হানু কবিরাজরা তখন বললাম যে দেখেন এই ঘটনা ঘটতেছে, আমার বউ এই কাহিনী করতেছে। তখন হানু কবিরাজ বলে তোর বউটারে নিয়ে যাবে, যেমনি পারিস তোর বউর শরীরে এই তাবিজটা পরা এবং তাবিজটা পরাইয়া যত দ্রুত পারস তুই বাচ্চা নে, তুই যদি বাচ্চা নিতে পারিস তাহলে বাচ্চার টানে তোর বউ হয়তো যাবে না, তা না হলে কিন্তু তোর বউ চলে যাবে, তোর বউরে কিন্তু জেনে নিয়ে যাবে। ওই দিন জোর করে তাবিজ এনে নৌরিনের হাতে পরাইলাম যে তোমার তাবিজ পরাই লাগবে। এবার জোর করে তাবিজ পরাইছি, তাবিজটা পরানোর পরে তখন আমি ওর সাথে থাকতেছি ফিরতেছি, এমন করতে করতে আলহামদুলিল্লাহ তখন বাচ্চা কনসেপ্ট করে, মানে ওর পেটে বেবি আসে। এবং পেটে যখন বাবু আসে তখন আমার আব্বা আম্মা উভয় অনেক খুশি হয় যে আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে, এবার আমার সন্তানাদি হবে। এবং এরকম করতে করতে আমার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। তখন পর্যন্ত কিন্তু নৌরিন অনেক ভালো এবং এরকম করে কিছুদিন কাটলো। বাচ্চাটা হওয়ার প্রায় আপনার 6 থেকে 7 মাস পরে নৌরিন আমারে বলতেছে আমি তাবিজটা খুলে ফেলি। আমারে বলে আমি কেন তুমি তাবিজ খুলবা? আমারে বলে দেখ আমি কখনোই যাব না, আমি কথা দিচ্ছি আমি যাব না, আমার দুলাভাইরে আমি বাচ্চাটারে দেখাই, আমার দুলাভাই আসুক, আমি দুলাভাইরে আমার বাচ্চাটারে দেখাই। আমি বললাম নৌরিন তুমি কি পাগল হয়ে গেছো? ও বলে এই তাবিজের কারণে দুলাভাই আসতে পারে না, আমার দুলাভাই খারাপ না, আমার কিছুই করবে না, মানে ও তাবিজও খুলে ফেলবে। আমি বলি না তাবিজ খুলো না, এবং মানে যতই ওরা আমি মানা করি না ও আমার কোনো কথাই শোনে না, ওই তাবিজ খুলে ফেলবে। তুমি তাবিজ খুইলো না, আমার কসম লাগে তুমি তাবিজ খুইলো না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে আমার মেয়েটার বয়স তখন প্রায় 2.5 বছর। আমার এরপরে আমি আর কোনো বাচ্চা কাচ্চা হয় না, এরপরেও বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু এরপরে আর বাচ্চা হয় নাই। আমার মেয়েটার বয়স যখন 2.5 বছর বয়সে ওই তখন প্রচুর পাগলামি শুরু করছে, আমি তাবিজ খুলে ফেলবো, আমার দুলাভাইয়ের জন্য মন খারাপ লাগতেছে, দুলাভাই আসুক, আমার মেয়েটারে দেখুক, দুলাভাই আসলে সমস্যা কি, এই কথা বলেও তাবিজ খুলে ফেলবে। আমি আমার বাপ মায়েরে বললাম যে তোমরা পাহারা দিবা ও তাবিজ খুলে ফেলে কিনা, ওই যাতে সারাক্ষণ তাবিজ থাকে। আমার মায়েরে বললাম, আমার বাবারে বললাম। এরপরে একদিন হলো কি দুপুরবেলা আমি বাইরে কাজে গেছিলাম, কাজে যাওয়ার পরে 4:30 বাজে, তখন আপনার ওই সময় আমি কাজ থেকে আসতেছি, এমন সময় আমাদের বাড়ির এক লোক মারা গেছে, মানে পার্শ্ববর্তী বাড়ির একটা লোক মারা গেছে। ওই লোকরে মানে হঠাৎ লোকটা মারা গেল, বয়স্ক লোক, ওনারা সবাই দেখার জন্য গেছে। আমিও তখন ওনারে মানে আপনার এই মাঠ থেকে আসার সময় ওনারা দেখতে গেলাম। ওই দিকে যে আমার মা দাঁড়িয়ে আছে, মারে বললাম যে মা তুমি যে এখানে আসো নৌরিন কই? মা বললো তোর বউ তো বাড়িতে। আমি বললাম আমার বউ বাড়িতে, তো তুমি না ওরে তুমি দেখে রাখবে না, ওই যদি তাবিজ খুলে ফেলে? মা বলে আয়ো, আমি কতক্ষণ ওরে চোখে চোখে রাখবে, এটা কোনো কথা নাকি? তুই বাড়িতে যাও, বাড়িতে আসে। লাস্টারে দেখে বাড়ির দিকে রওনা দিলাম, ভাই বাড়িতে এসে দেখি নৌরিন নাই, আমার মেয়েটা আছে, নৌরিন নাই। আমি তখন মেয়েটা তো ছোট, 2.5 বছর বয়স, মেয়েটারে বলতেছি তোমার আম্মু কই, কথা বলে না, এরকম করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওরে পাই না, মানে বাড়ির মধ্যে নেই। আশেপাশে বাড়ির অনেকেরই জিজ্ঞেস করলাম যে আমার বউ কে আসছে, বলে না তোমার বউরে তো দেখি নাই, কেউই দেখে নাই। আমি দৌড়ে ওই মানে লাশওয়ালা বাড়িতে আবার গেলাম, লাশওয়ালা বাড়িতে গিয়ে মারে বললাম যে মা তুমি যে চলে আসছো, নৌরিনকে তো পাওয়া যাচ্ছে না। মাও তখন দৌড়ে আসছে, আসার পরেও নাই, মানে নাই, উদা হয়ে গেছে, ওরে আর পাওয়াই যাচ্ছে না। রাতের বেলায় আমরা তখন এই হানু কবিরাজের বাড়িতে আবার গেলাম, গিয়া কবিরাজরে বললাম যে এই ঘটনা ওর তো পাওয়া যাচ্ছে না, ও কই গেল? কবিরাজ বলে ওরে আর খুঁজো না, ওরে নিয়ে গেছে। উনি চালান দিয়া বলে ওরে নিয়ে গেছে। আমি বললাম নিয়ে গেছে মানে এটা আপনি কেমন কথা বলতেছেন? ওরে কে নিয়ে যাবে? ওই আমার বউ, ওরে কে নিয়ে যাবে? বলে ওরে নিয়ে গেছে, ওরে আর পাবা না, আর ওরে পাওয়ার বৃথা চেষ্টাও করো না। এবার আমি বললাম যে না, এটা কি ধরনের কথা? আমি এবার কবিরাজের বাড়িতে দৌড়াইতে আসি, এখানে যাই ওইখানে যাই, এভাবে 3 দিন ওর কোনো সন্ধান পাওয়া যায় না। 3 দিন পরে ও করলো কি, রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি, এমতো অবস্থার মধ্যে আমার সাথে স্বপ্নে আসছে। স্বপ্নে আইসা ও আমারে ডিভোর্স দিল, মানে আমার তালাক দিল মৌখিকভাবে। আমারে তালাক দেয়, তালাক দিয়ে আমি দেখতেছি ও বলে আমারে তালাক দিয়া ও বিয়ের আসরে বসছে একটা লোকের সাথে। ওই লোকের চেহারাটা একদম কালো, মানে চেহারাটা দেখতে পাচ্ছি না, শুধু দেখি একটা পাঞ্জাবি পরে আছে। একটা পাঞ্জাবি পরিহিত অবস্থায় ওই লোকটা, তখন এই লোকটার সাথে তখন নৌরিনের বিয়ে আমি দাঁড়াই আছি, এবং বিয়ে সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমি ওখানে দাঁড়ায় দেখতেছি। বিয়েটা শেষ হওয়ার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আব্বা আমার বললেন যে আমি এই স্বপ্ন দেখছি। তা তখন আমার বুঝায় পাগলামি করিস না, মাথা ঠান্ডা কর, তোর একটা মেয়ে আছে, মেয়েটার নিয়ে থাক, একটু সুস্থ হ বাবা, এরকম আমার আব্বা আম্মা আমাকে বুঝায়। এরকম করে আরও 2-3 দিন কেটে গেল, এবং 2-3 দিন পরে আমি ওরে আবারও স্বপ্ন দেখছি, প্রায় 3-4 দিন পরে আবারও স্বপ্নে দেখছি। এবং ওই দিনেও ও স্বপ্নের মধ্যে এসে আমাকে একই কথা বলতেছে যে তুমি আমারে মাফ করে দাও,
আমি আসলে আমার দুলাভাইয়ের কষ্ট সহ্য করতে পারি নাই, এবং দুলাভাইয়ের কষ্ট সহ্য করতে না পেরে আমি আমার দুলাভাইয়ের কাছে আমি আসছি, তো আমি চাচ্ছিলাম আমার মেয়েটাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমার মেয়েটাকে আমি আনি নাই। আমার মেয়েটাকে আমি আনি না, আমার মেয়েটাকে আমি তোমাকে দিয়ে আসছি, তুমি আমার মেয়েটাকে বড় করো। কারণ আমি যদি মেয়েটাকেও নিয়ে আসি তাহলে তুমি বাঁচবা কেমন করে? তোমার তো অনেক কষ্ট হবে, এই জন্য আমি মেয়েটাকে দিয়ে আসছি তোমার কাছে। আর আমার মেয়েকে আমি সবসময় চোখে চোখে রাখবো, আমার মেয়েকে আমি দেখবো, আমার মেয়ের কাছে আমি যাব। বাট তুমি একটা দেখে শুনে বিয়ে শাদী করে ফেলো, তুমি আমার জন্য আর অপেক্ষা করো না। এইটা যখন ও আমাকে স্বপ্নে দেখায় বা স্বপ্নে এসে যখন এই কথাবার্তাগুলো বলে, আমি ভাই তখন পাগলের মতো হয়ে যাই। আমি আমার আব্বা আম্মার কাছে কান্নাকাটি করে যে এটা কী ধরনের কথা, আমাকে এগুলো বলতেছে, আমাকেও এই ধরনের কথা বলতেছে, আমাকে এগুলো বলেও চলে গেছে। আমার আব্বা আম্মা তখন বলতেছে তুই শান্ত হ, এরকম মন খারাপ করিস না। এবার আমার মেয়েটা তখন আস্তে আস্তে বড় হইতেছে। আমি তখন ভাই এই কবিরাজ ওই কবিরাজ বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াইতেছি। এমন কোনো কবিরাজ যে আমি যাই না, এরকম করতে করতে যত কবিরাজের কাছে যাই, কিছু কবিরাজ আমার বলে টাকা দেন, 2 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন, আইনা দিব, এটা বলে, কিন্তু টাকা দিয়েই কোনো কাজ হয় না। আবার কিছু কিছু কবিরাজ বলে টাকা পয়সা দিয়েন না, টাকা পয়সা খরচ করে লাভ নাই, এই মেয়েকে আর পাওয়া যাবে না, ওই মেয়েরই জিনেরা নিয়ে গেছে, ও আর আসতে পারবে না, ও আর আসবে না। মানে এগুলো করতেছে। আমি ওর কোনো সন্ধান আর পেলাম না, হুজুর কবিরাজ তান্ত্রিক কোনো কিছুই বাদ রাখলাম না, কিন্তু আমি আর ওর কোনো সন্ধানে পেলাম না। এবং যখন বেশি বেশি ওরে আমি খুঁজতে শুরু করি, রাতের বেলা আমাকে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখায়। একদিন এরকম হয়েছে যে আমি বাড়ি থেকে আসতেছি বাজার থেকে আসার পরে দেখলাম আমার উঠানের মধ্যে এক সাপ, বিশাল আকৃতির এক সাপ। এখন সাপ দেখার পরে আমি তো বুঝে গেছি এটা জিন। আমি এই সাপের সামনে দৌড়ে আসছি, মানে সাপের সামনে দৌড়ে আসার পরে সাপে আমার সবল মারার পর আমি জ্ঞান হারাই ফেলছি। আমার পুরো শরীরে তাবিজ, আমার হাতে পায়ে সব জায়গায় তাবিজ পরায় রাখছে আমার বাপ মায়, আমার মেয়েটারও তাবিজ পরায় রাখছে, মেয়েটার শরীরেও তাবিজ দিয়ে রাখছে। এরকম করতে 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 অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমার মেয়েটা আস্তে আস্তে করে বড় হইতেছে। আর আমি হুজুর কবিরাজ তান্ত্রিক এগুলো এখনও করে যাচ্ছি। এরকম করতে করতে আমার মেয়েটার বয়স যখন প্রায় 6.5 থেকে 7 বছর বয়স, ওই সময় পর্যন্ত কিন্তু আমার মেয়ের শরীরে তাবিজ দিয়ে রাখছে। মেয়ের শরীরে তাবিজ, আমি আর বিয়ে শাদী করি নাই, শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকে আমার বিয়ে করি নাই। 7 বছর বয়স আমার মেয়েটা করলো কি, এই তাবিজটা খুলে ফেললো। হাতের মধ্যে যে তাবিজটা ছিল ওই তাবিজটা খুলে ফেললো না, কীভাবে কি হয়ে গেল। এবং আমার মেয়েটা এর আগেও আমাকে বলতো, মানে তাবিজটা খুলে ফেলার আগেও আমাকে বলতো যে আব্বু আমার কাছে আম্মু আসে, আমি আমার আম্মুকে দেখি, আমার এগুলো বলে। তো 2.5 বছর 3 বছর বয়স ওর মা চলে গেছে, ওর মায়ের চেহারা তোর মনে থাকার কথা না। এরপর আমি ওরে বলি যে তোমার আম্মু কেমন, মানে আমার বউয়ের যে ছবি আছে, আমার বউয়ের ছবি আমার মেয়েরে দেখাইতাম যে এটা কি তোমার আম্মু, তুমি কি এরকম দেখো? বলে হ্যাঁ এটা আমার আম্মু, আমি এরকম দেখি, আমার আম্মু এরকম, মানে এরকমভাবে ও আমাকে বলে। তো আমি বললাম যে তুমি কি বলো, তুমি এগুলো দেখো? বলে হ্যাঁ আমি এগুলো দেখি, আমার আম্মুরে আমি দেখি, আমার আম্মু আমার কাছে আসে। 7 বছর বয়স তাবিজ খুলে ফেলে, আর জোর করে ওরা তাবিজ পরাইতে পারি না। তো এরকম তাবিজ খুলে ফেলে, ও বলে আমার আম্মু আসে, আমার সাথে কথা বলে, আম্মু আমাকে এটা দে ওইটা দে, মাঝে মাঝে ওরা খাবার দেয়, ও খাবার খায়, ওরে এটা দে ওইটা দে, মানে খাবার খায়। আমি ওরা তাবিজ পড়লে তাবিজ খুলে ফেলে, তাবিজ রাখে না। আমার মেয়ের বর্তমান বয়স 13-14 কাছাকাছি হবে এরকম। তো সবাই, আমার আব্বা আম্মা সবাই বলে যে আমার মেয়েটারও নিয়ে যাবে, মানে নাফিজাকে নিয়ে যাবে, নাফিজাকেও একদিন তার মা নিয়ে যাবে, এগুলো বলে। কিন্তু নাফিজা আমার মেয়ে আমাকে বলে আম্মু আমাকে কোনোদিনও নেবে না। আম্মু আমাকে বলে তোমার খোঁজ খবর নেওয়ার জন্য, তোমার সাথে থাকার জন্য, তোমাকে আনন্দ দেওয়ার জন্য, তোমার সাথে থাকার জন্য আম্মু আমাকে মাঝে মাঝে না খাবার দেয়, এটা দে ওইটা দে। নীরবে থাকলে আম্মু আমার কাছে আসে, আমার সাথে কথাবার্তা বলে। আর আম্মু আমাকে বলে আম্মু আমাকে কখনোই নেবে না। আমি আম্মুকে বলি যে আব্বু তো ভয় পায় যে তুমি আমাকে নিয়ে যাবে কি না, কিন্তু আমার আম্মু বলে আম্মু আমাকে নেবে না, আম্মু তোমার কাছে আমাকে রেখে দিবে। আমি তখন বলি তুমি এগুলো কী বলো মা তুমি এগুলো কী বলো, তোমাকে তো নিয়ে যাবে, তুমি তাবিজ পড়ো। আমার মেয়ে তাবিজ পড়ে না, বলে তাবিজ পড়লে আমার আম্মু আমার কাছে আসতে পারে না, আমার আম্মুর সাথে আমার দেখা হয় না, আমার আব্বুর সাথে, মানে আমার আম্মুকে আমি দেখি না, আমি তাবিজ পড়বো না, তাবিজ পড়ে না। তা আজকে মেয়েটার বয়স 14, আমার মেয়েটাকে তো বিয়ে শাদী দিতে হবে। আমার মেয়েটাও দেখতে এত সুন্দর, বিশ্বাস করেন ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে, অনেক হুজুর কবিরাজ ভালো ওরা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, এবং আমার মেয়েটাকে হয়তো আমি বিয়েও দিব। তো সবাই বলে যে আমার মেয়েটারও নাকি নিয়ে যাবে। তা আমি আল্লাহর কাছে প্রার্থনা, কেমন বউকে তো আমি আর ফিরে পেলাম না। আর আমি আর হুজুর কবিরাজ যতই ধরছি, আমার সমস্ত টাকা পয়সা শেষ, কেউ আর আমার বউ এনে দিতে পারে না। আর আমার বউকে আমি এখন আর আশাও করি না। কিন্তু আমি ভাই আমার মেয়েটারে নিয়ে ভয় পাই, আমার মেয়েটারে আবার নিয়ে যায় কিনা, আমার মেয়েটার কোনো ক্ষতি করে কিনা। মেয়েটা তাবিজ পড়ে না, তাবিজ দিলেও পড়ে না,
এই অবস্থার মধ্যে আছি এবং আমি আপনার গল্পগুলো শুনি, সবসময় শুনি, আমার ভালো লাগে এবং আমার ভালো লাগা থেকে আমি আপনার কথাগুলো আপনাকে বললাম। আপনি আমার গল্পটা চাইলে আপনি মানুষকে শোনাতে পারেন, আমার তরফ থেকে কোনো অভিযোগ নাই। আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার নাফিজাকে আল্লাহ যেন ন্যাক হায়াত দান করে, আমার মেয়েটাকে যাতে আল্লাহ খারাপ জিন্নের হাত থেকে রক্ষা করে। আমি জানি না আমার মেয়ে কী বলে, প্রতিদিনই বলে আম্মুর সাথে আমার দেখা হয়, আম্মু কথা বলে, আম্মু আমার কাছে আসে, আম্মু আমাকে চুমো দেয়, আম্মু আমাকে আদর করে, আম্মা আমাকে খাবার আইনা দেয়। একদিন আমার মেয়ের হাতে ব্যথা, ব্যথা পাইছি কোত্থেকে, স্কুল থেকে আসার সময়। তা আমারে বলতেছে আব্বু আমার হাতে ব্যথা। আমি একটু মেসেজ করে দিয়ে ঘুমাই গেছি। তা সকালে উঠা বলতেছে আব্বু আমার হাতের ব্যথা ভালো হয়ে গেছে। আমি বললাম কেমনে ভালো হইলো? বলে আম্মু আজকে কি একটা তেল নিয়ে আম্মু সারা রাতে তেলটা মালিশ করছে আমার হাতে, দেখো আমার হাতে এখন ভালো হয়ে গেছে। এরকম অনেক মেয়ে আমার অসুস্থ হইলে বলে, জ্বরের মধ্যে বলে আব্বু তুমি টেনশন করো না, আম্মু আমার মাথা হাতায় দিতেছে। এই সমস্ত এরকম অদ্ভুত অনেক কথাবার্তা আমার মেয়ে আমাকে বলে। তো এখন কী করবো, আমি এগুলো শুনি এবং ভয়ও পাই আমার মেয়েটারে নিয়ে যায় কিনা। আবার আমি তো আমার বউকে দেখি না, বা ও স্বপ্নে মাঝে মাঝে আমি আগে দেখতাম যখন জিন চালান টালান দিতাম, নিজে তাবিজ পড়ছি এবং বাড়িঘর বন্ধ করি, এগুলো করার পরে আমি আর ওভাবে দেখি না, আমি দেখতে পাই না। তো আমিও আপনার কাছে বলি, আপনার কাছে তো অনেক টবিরাজ আছে, যদি কোনো কবিরাজের মাধ্যমে আমার মেয়েকে আরও কোনো কিছু করা যায়। কিন্তু আমার মেয়ে তো শরীরে তাবিজ রাখে না, তাবিজ ছাড়া আরও অন্য কোনোভাবে আমার মেয়েকে আটকানোর কোনো উপায় আছে কিনা। মেয়েটা যদি চলে যায় আমি মরে যাব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই আমিনুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। গল্প তো গল্প নয়, যেন গল্প হৃদয়ের কথা বলে। আমার কাছে আমিনুল ভাইয়ের গল্পটা অদ্ভুত লেগেছে। মানুষের জীবনেও কি এরকম ঘটনা ঘটতে পারে? আদৌ কি এটা সম্ভব? এবং নওরিনের চলে যাওয়া তার মেয়ে নাফিজা যদি মেয়েটাকেও নিয়ে যায়, তাহলে আমিনুল ভাই কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে এখনও বিয়েও করেনি। মেয়েটা শরীরে কোনো তাবিজ রাখে না। এখন তার পাড়ার কিছু মানুষ বলে মেয়েটাকে নিয়ে যেতে পারে, আবার কেউ বলে মেয়েটাকে নাও নিতে পারে। এবং তিনি আমার কাছে গল্প বলে আমাকে জানতে চেয়েছে তাবিজ ছাড়া কোনোভাবে তার মেয়েকে আটকানোর কোনো উপায় আছে কিনা। তা আমার তো আসলে ভাই আমি কোনো হুজুর কবিরাজ না, কোনো তান্ত্রিক না। আমি ওনাকে যেটা বললাম যে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, হয়তো বিয়ে দিয়েন ভালো একটা হুজুর দেখে, ভালো একটা হুজুর বা ভালো একটা আলেম বা কোরআনে হাফিজ দেখে বিয়ে দেন, হয়তো ভালো কিছু হতে পারে। আল্লাহ তালাই ভালো জানে। যাই হোক, গল্প আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে নওরিন এবং আমিনুলের জন্য কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।